তখন ইমিডিয়েট ভাবে সবাই ওখান থেকে ভ্যাকেন্ট করে ফেলছে, মানে ছেড়ে চলে গেছে। কিন্তু তারপরও এখন পর্যন্ত ওই জায়গাতে তেজস্ক্রিয়তা যথেষ্ট হাই পরিমাণে আছে, এবং এটা মিলিটারিরা গার্ড দিয়ে রাখে, মানে যে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, ঢুকলে সমস্যা আছে, কারণ তুমি মরেই যাবা। ঠিক আছে। এখন তারপরও অনেক এক্সপেরিমেন্ট করার জন্য ওইটার ভিতরে সায়েন্টিস্টরা যায়, বাট একটা রুল আছে, তোমাকে ড্রেস পরতে হবে যে তোমাকে প্রোটেকশন দেয়, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের বেশি তুমি ওখানে থাকতে পারবে না, তাইলে ওই ড্রেস তোমাকে বাঁচাইতে পারবে না। তুই কখনো ভেবে দেখছো, মানুষ না হয় ওই জায়গা থেকে বের হয়ে গেল, কিন্তু চার্নোবিলের ওইখানে তো বড় বড় বিল্ডিং ছিল, মানুষের থাকার জায়গা ছিল, বাগান ছিল, পুকুর ছিল, নদী ছিল, ওগুলোর কি ঘটনা ঘটলো? পশু পাখি ছিল, তাদের কি ঘটনা ঘটলো? ওগুলো কি মরে গেছে? তোমার কি মনে হয়? মানুষ নয় বুঝলাম বাইরে হয়ে গেছে, মানুষ বহুত চালাক, সেলফিশ, মানে অল্প অল্প হয়েছে, বাট বাকি প্রাণীগুলার কি হইলো? এখন এখানে কি হচ্ছে, কোনো আইডিয়া আছে? ঠিক আছে, আমি তোমাকে এক্সাম্পল দেই। অ্যাকচুয়ালি ওইখানে তারা মারা যায় নাই, বাট ওইখানে জেনেটিক মিউটেশন হয়ে গেছে, মানে তাদের ভিতরে যে জিনোম বা জিন, ওগুলোর মধ্যে চেঞ্জ চলে আসছে। এটাকে নিয়ে একটা খুব সুন্দর তোমার ডিসকভারি চ্যানেলের রিভার মনস্টার, এটা নিয়ে তোমার হচ্ছে একটা সুন্দর ডকুমেন্টারি বানাইছিল। একটা ক্যাটফিশ বা মাগুর মাছ একবার ওই জায়গাতে একটা সৈনিকের পা খেয়ে ফেলছে, একদম পা থেকে হাঁটু থেকে নিচের পর্যন্ত। তুমি ভাবতে পারো যে একটা মাগুর মাছ বা একটা নর্মাল হচ্ছে তোমার ক্যাটফিশ কিভাবে খায়? এই যে জেরেমি ওয়েটস, ভেরি গুড, তা তোমরা জানো। তো এইটা নিয়ে সে হচ্ছে কাজ করছে, জেরেমি ওয়েট। তো সে হচ্ছে যা দেখলো, এটা তো ঘটার কথা না, যে একটা মাছ তো মানুষের পা খাওয়ার কথা না, এটা কেমন কথা? তো সে হচ্ছে স্পেশালি পারমিশন নিয়েছে, পারমিশন নিয়ে আর্মিদের মাধ্যমে ওইখানে ঢুকতে পারছে, এবং সে ওইখানে ওইটা মাছটাকে আলটিমেটলি খুঁজে পাইছে, বা ওই জাতি খুঁজে পাইছে, বাট সেটাকে বাইরে আনতে পারে নাই, ওটা আর্মিদেরকে দিয়ে আসতে হয়েছে। কিন্তু একটু অন্তত কনক্লুশনে বলছে যে জেনেটিক মিউটেশন হয়েছে, ওই মাছটা প্রচন্ড বড় হয়ে গেছে, এবং তার বেসিক্যালি খিদা বা প্রোটিন ইনটেক করার ইচ্ছা প্রচন্ড বেড়ে গেছে। সিম্পলি চিন্তা করো, হাঙ্গর মাছ বা বড় বড় মাছ কি অনেক বেশি প্রোটিনের চাহিদা বেড়ে যায়? তো নর্মাল মাগুর মাছের কিন্তু এত বেশি চাহিদা হওয়ার কথা না, বাট জেনেটিক মিউটেশন হওয়ার কারণে ওই মাছটা প্রচন্ড বড় হয়ে গেছে, বা ওই মাছের যে বংশ, আরো তো অনেকগুলো বংশ হয়েছে না, সেগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। তার মানে ওইখানে অ্যাকচুয়ালি ইফেক্ট দেখা গেছে। ইভেন ওইখানে যে পাখিগুলো ছিল, সেই পাখির উপর রিসার্চ করা হয়েছে, সেই পাখির খাবারের স্টাইল বা তাদের পাখির ডাক, পাখির সাইজ, পাখির গায়ের কালার, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এভরিথিং ইজ জেনেটিক মিউটেশন। এখন তোমরা বলো না ভাই এক্সম্যান হয়েছে, না, কেউ এখনো এক্সম্যান হয় নাই, মানুষ এখনো মিউটেশন করে তোমার অন্য কিছু হয়ে যায়নি। যদি এক্সম্যান হয়ে যেত কেউ, তাহলে জানতে পারতাম, বাট আমরা মুভিতেই শুনছি যে এক্সম্যান হয়ে যায়, বাট বাস্তবে পাওয়া যায় নাই যে এক্সম্যান কেউ হয়ে গেছে। হোয়াটএভার। তো কেউ যদি টাইম পাও, এই চার্নোবিল নিয়ে পড়ালেখা করো, খুবই খুবই মজার মজার জিনিস আছে, মানে জানার মতো। এখান থেকে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যেটা আউট অফ সিলেবাস বা আউট অফ বই। সেটা হচ্ছে, ধরো এই পৃথিবীতে যদি নিউক্লিয়ার ব্লাস্ট করা হয়, ধরো মন চাইলো আমেরিকা, চায়না বা ইন্ডিয়া, মন চাইলো এরা এদের যত নিউক্লিয়ার পাওয়ার আছে ধুম করে ছুঁড়ে মারছে, পুরো পৃথিবী উড়াই দিবে, মন চাইছে। যদি করে, মানুষ তো মরবেই শিওর, মানুষের তো বাঁচার কোনো কারণ নাই, কিন্তু একটা প্রজাতি বা এক টাইপের প্রাণী মরবে না, সেটা কে বলতে পারবা? কোন প্রাণী মরবে না? তেজস্ক্রিয়তা তো তা কিচ্ছু যায় আসে না, বলতে পারবা এটা কারা? ভেরি গুড, সবাই এটা ভালো আইডিয়া করছো ভাই। ককরোচ। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ককরোচ, বাট এটা পারফেক্ট অ্যান্সার না। ককরোচ মোটামুটি তেজস্ক্রিয়তাও হজম করতে পারে, কিন্তু আরেকটা আছে যার কিচ্ছু যায় আসে না, এটা হচ্ছে ফাঙ্গি। ফাঙ্গি তো বুঝছো, ওই যে পড়ো না বাইরে, ফাঙ্গি, ফাঙ্গাস, ফাঙ্গি পড়ছো মনে হয়। ওই বাঙ্গি করে না, আবার বাঙ্গি না, ফাঙ্গি। ওই ফাঙ্গি হচ্ছে মরবে না। এই ফাঙ্গি উল্টা তেজস্ক্রিয়তাকে ইউজ করে আরো সুন্দর মতো ফুলে ফেপে উঠবে। এটা কোত্থেকে আমি জানতে পারলাম? এইটাও তোমার ওই চার্নোবিল ডিজাস্টার হওয়ার পরে বিজ্ঞানী যে দেখছে, যেখানে সব প্রাণীর 14টা বাজা অবস্থা, সেখানে ফাঙ্গি একদম পার্টি করতেছে, চিল করতেছে, ফাঙ্গি বেড়ে একদম নাদুস নুদুস খায়া দেয় ফুলে মুলে সেই অবস্থা। তো তখন বিজ্ঞানীরা বুঝছে, ও আচ্ছা, তার মানে এই ফাঙ্গিতে পার্টি শুরু হয়েছে, তেজস্ক্রিয়তা পায়ে ওরা খুশির ঠেলায় আরো বংশ বিস্তার করা শুরু করে দিছে। তাহলে এখন ভাবো তো, এই জিনিসটা আমরা কোথায় কাজে লাগাইতে পারবো? যদি ফাঙ্গির এই টেকনিকটা আমরা বের করতে পারি, তাহলে এই টেকনিক দিয়ে যদি শিল্ড বানাইতে পারি, মানে ঢাল বানাইতে পারি, তখন যদি কোনো বড় দেশ আজাইরা যুদ্ধ লাগাই দেয়, মানে বোম টম মাইরা দেয়, তেজস্ক্রিয়তা কইরাও দেয়, তাহলে আমরা ফাঙ্গির ওই টেকনিকটা ইউজ করে আমরা মানুষ বাঁচতে পারবো। অথবা জাস্ট কোনো কারণে ধরো সূর্য বা বাইরে গ্যালাক্সির কোনো ঝামেলা হইলো, কোন তেজস্ক্রিয়তা আমাদের পৃথিবীতে আসলো, আমরা আটকাই ফেলতে পারবো। বাট এখন পর্যন্ত ওই টেকনিকটাকে ওই রকম ভাবে ফ্রুটফুল করা যায় নাই। যদি হয়ে যায় তাহলে তো আমরা খুব খুশি হয়ে যাব। বাট সমস্যাটা ভাবতে পারো, পুরো পৃথিবীতে ফাঙ্গাস ছড়াই দিবে, ব্যাপারটা ভাবলে কেমনই লাগে না? ঠিক আছে, ওগুলা ভাবার দায়িত্ব আমার না, পাওয়া তো যে সায়েন্টিস্টরা ভাবতেছেন তারা জানাবেন।
এগুলো কিন্তু মজার ব্যাপার। এখন লাস্টে আমি এতগুলা কথা কেন বললাম, তার পেছনে কারণটা হচ্ছে তেজস্ক্রিয়তা তোমাকে যতটা হেল্প করতে পারে ততটা ডিজাস্টারও করতে পারে। এইটা আমার একটা চিন্তা করার বিষয়। এবং আরেকটা চিন্তার বিষয় হচ্ছে আমাদের যে মাদার নেচার বা আমাদের যে প্রকৃতি, এটা ভয়ানক পাওয়ারফুল। দেখো তুমি ভাবছিলা ওইখানে চার্নোবিল আর জীবনও কিছু হবে না, বাট এখানে মাছ নতুন করে জীবিত হয়েছে, এখানে পশু পাখি নতুন করে চলে আসছে, গাছপালার কালার বদলাই গেছে বাট নতুন করে তৈরি হয়েছে। ইভেন রিসেন্ট টাইমে দেখা গেছে যে ওই জায়গাতে শিকারী পশু আসতেছে। শিকারী পশু কখন আসে? যখন অন্য পিচ্ছি পিচ্ছি জন্তু জানোয়ার আছে ওদেরকে খাওয়ার জন্যই আসে। তার মানে মাদার নেচারকে তুমি যদি ছেড়ে দাও, অটোমেটিক্যালি সেটা হিল করতে পারে, নিজেকে আবার ঠিক করে ফেলতে পারে। বাট আমরা মানুষ সেটা পারি না। আমরা মানুষ শুধুমাত্র ইউজ করতে জানি, নষ্ট করতে জানি, বাট প্রকৃতিকে বাঁচাতে জানি না। যদি এটা সিম্পল ব্যাপার মাথায় রাখতে পারতাম, তাহলে আজকে আমাদের পরিবেশে এই ঘটনা ঘটতো না, বা করোনা বা যত কিছু বলো, আজকে ব্যাপারগুলো এরকম হইতোই না। হোয়াটএভার, এখন থেমে যাই। আমরা মোটামুটি সামাজিক বিজ্ঞান অনেক কথাবার্তা বলে ফেললাম, এখন থামি, অনেক কথা বলছি। তাহলে মনে হয় আপাতত এতগুলো উদাহরণ যে বললাম, এত কথা বললাম, আমার টার্গেট ছিল একটাই, তোমাকে এইটা বোঝানো যে তেজস্ক্রিয়তা ব্যাপারটাকে তুমি কিভাবে ইউজ করবা। এটা অনেক সেন্সিটিভ একটা ইস্যু। ঠিক মতো করতে পারলে খুব ভালো, আর ঠিক মতো না করতে পারলে তুমি মরেই যাবা, টেনশন নেই। শুধু তুমি একা মরবা না, বা 14 গোষ্ঠীও মরবে। যেমনটা যে জাপানের নাগাসাকি হিরোশিমায় হয়েছিল, যে তোমার ওইখানে উপর থেকে সুন্দর মতো তেজস্ক্রিয় বোম ছেড়ে দিছে, সেই বোমের যে তোমার প্রভাব সেটা এখন পর্যন্ত আছে, এবং এখনো এখানে মানুষ বিকলাঙ্গ হয়ে বা বিভিন্ন প্রবলেম নিয়ে জন্মায়। এটা আজও শেষ হয় নাই, তার কারণ অসীম পর্যন্ত এটা থেকেই যাবে, থেকেই যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক। এটা হচ্ছে আইসোটোপ। একটাই জিজ্ঞেস করছিলাম না যে তোমরা মোটামুটি কার্বনের কয়টা আইসোটোপ নিয়ে শুনছো? আর মোটামুটি 3টা আইসোটোপ নিয়ে শুনছি, বাট এর মানে এই না যে শুধুমাত্র 3টাই হবে, আরো অনেক কিছু হইতে পারে, সেই দিকে আমরা না যাই, বাট মোটামুটি 3টা। তো দেখো সুন্দর করে আমি পাশাপাশি সাজায় রাখছি। কার্বন 12 সবচেয়ে নর্মাল। তাহলে এখানে কয়টা কি থাকে? 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন। মানে দুধ ভাত, যতগুলা ইলেকট্রন ততগুলাই প্রোটন আছে এবং সমসংখ্যক নিউট্রন আছে। তাহলে স্টেবল, কোনো ভেজাল নাই। কিন্তু তুমি যদি বলে কার্বন 13 বলো, তাহলে কি হবে? ইলেকট্রন 6টাই থাকবে এবং শর্ত মতে প্রোটনও 6টাই থাকতে হবে। কিন্তু ভর সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার মানে নিউট্রন সংখ্যা আগে ছিল 6, নিউট্রন একটা বেড়ে এখন হয়ে যাবে 7। ওকে, টেনশনের ব্যাপার। বাট তারপরও এখনো এটা স্টেবল আছে, মানে নিউট্রন বাড়ার পরও আমার নিউক্লিয়াসটা স্টেবল আছে। এর পরেই যখন আমি যাব কার্বন 14, তখনই গ্যাঞ্জাম শুরু। প্রোটন আগের মতো 6টাই আছে, কিন্তু নিউট্রন আরো 2টা বেড়ে 8 হয়ে গেছে, এখন হয়ে গেল 14। এবং এটা আনস্টেবল, মানে স্থায়ী না। তার মানে এটা তেজস্ক্রিয়তা দেখায়। তুমি বলতে পারো যে ঠিক আছে ভাই, এই যে কার্বন 14 তো বললেন, বাট দরকারটা কি, বা এটাকে নিয়ে আপনি এত কেন হাইলাইট করতেছেন? পৃথিবীতে আরো আইসোটোপ আছে, ও এমন কি করছে যার কারণে আপনি কে বারবার তেলাইতেছেন, সুন্দর করে আনছেন? তার কারণ কার্বন ডেটিং নামে একটা ব্যাপার আছে। নাম কি শুনছি? কার্বন ডেটিং। যে কোনো কিছুর বয়স নির্ধারণ করতে গেলেই কার্বন ডেটিং করা হয়। যে বলে না, একটা ফসিল পাইছে বা একটা অ্যান্টিক পিস পাইছে, এই অ্যান্টিক পিসটা কোন আমলে হইতে পারে বা কদিন পুরনো হইতে পারে, এটাকে বের করা হয় কার্বন ডেটিং দিয়ে। যেমন ধরো আমি বললাম যে আমাদের দেশে মোগল আমলে একটা ড্রয়িং করা হয়েছিল, সেই ড্রয়িংটা এখনো পাওয়া যাচ্ছে। তাহলে আমি এটা কিনবো? তো এখন আমি যদি নীলক্ষেত থেকে যায় একটা তোমার ধরো ফটোশপের ছবি এঁকে প্রিন্ট দিয়ে কই এটা মোগল আমলের, প্রুফ কি যেটা আমি আজকে কয়েকদিন আগে নীলক্ষেত থেকে প্রিন্ট করি নাই? তার ভরসা কি? তার ভরসা হচ্ছে আমি চেক করব যে ওই জিনিসটার বয়স কত, এবং বয়স বের করার জন্য কার্বন ডেটিংটাই করতে হয়। বা ফরেনসিক, ফরেনসিক তো বুঝোই, ওই যে কেউ মারা গেল ময়নাতদন্ত, এগুলা যে করা হয়। তো ফরেনসিকে যে কোনো ব্যক্তির বডি ওটাকে নিয়ে চেক করা হয় হাড় অথবা তার দাঁত থেকে, যে ওইটার বয়স কিরকম। তো সেখান থেকে বের করা যায় যে ওই ব্যক্তিটার খুন বা ওই অ্যাক্সিডেন্টটা আনুমানিক কবে হয়েছিল। এক্সাক্ট বলা যাবে না, বাট একটা আনুমানিক ভালো আইডিয়া করা যাবে যে মোটামুটি এতদিন আগে এই ঘটনাটা ঘটছে। সো বেসিক্যালি যে কোনো কিছুর বয়স নির্ধারণ করতে গেলেই কিন্তু এই কার্বন ডেটিং ব্যাপারটা কাজে আসে। এখন ব্যাপারটা কিভাবে কাজে আসে এটা একটু কমপ্লিকেটেড, বাট হ্যাঁ আমি এটাকে একটু সিম্পল বা ইজি স্টেপে তোমাদেরকে বোঝানোর জন্য একটা ফিগার এখানে অলরেডি অ্যাড করে রাখছি। আমাকে একটু বলো তো চ্যাট বক্সে সবাই, তোমরা কি ছবিটা ক্লিয়ারলি দেখতে পারতেছো বা লেখাগুলো ক্লিয়ার? এটাকে অনেকগুলো লেখা আছে, তোমরা পরে পিডিএফ যখন পাবা একটু জুম করলেই আরো ভালো বুঝতে পারবা। এখানে পুরো স্টেপটা মোটামুটি ইজি ওয়েতে বোঝানো আছে। যাদের কাছে ছোট লাগতেছে, কেউ ধরো তোমার ফোনে আসো, একটু অবশ্যই ছোট আছে, এটাকে এখন জুম করে তো অ্যাকচুয়ালি দেখানো যাবে না। তুমি যখন এটা পিডিএফটা হাতে পাবা, হাতে জুম করেই সুন্দর দেখতে পারবা। ঠিক আছে, এটা স্ক্রিনের লিমিটেশন, আমি এই মুহূর্তে জুম করতে পারতেছি না। আমি তোমাকে জাস্ট এই ছবিগুলো এক্সপ্লেন করি, লেখাগুলো তুমি বাসায় পড়ে নিও।
ছবি বুঝতে পারতেছো না? সূর্য আছে, গাছ আছে, গরু আছে, কিছুটা আছে, খালি আমার একটু কও, একটু কি বোঝা যায়? সূর্য, গাছ আর গরু একটু বুঝলেও অনেক। ঠিক আছে, তাহলে আমি এটা বুঝাই বলি বাংলাটা, তুমি পরে জুম করে করে লেখাগুলো দেখে নিও, আমি মুখে মুখে বলি, আর রেকর্ডিং তো থাকবেই। তা সবাই একটু ধৈর্য ধরো এবং ভালো করে শুনো। সেটা হচ্ছে এরকম যে সূর্য থেকে তোমার বিভিন্ন রে আসে বা বিভিন্ন মহাজাগতিক রশ্মি বাহির থেকে আমাদের এই দেশে আসে, বা দেশ না, অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীতে আসে। তো দেখা যায় এখানে বিভিন্ন নিউট্রন থাকে, এবং আমাদের প্রকৃতিতে নাইট্রোজেনের কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি, তাই না? আমরা কি জানি যে আমাদের বাতাসে নাইট্রোজেন মোর দেন 70%। আমি এক্সাক্টটা ভুলে গেছি, কেমিস্ট্রি তোমরা পড়ার কথা, যে আমাদের বাতাসে বা প্রকৃতিতে নাইট্রোজেনের অ্যামাউন্টটা কত। থ্যাংক ইউ, 78%। থ্যাংক ইউ, আমি ভুলে গেছিলাম, মনে আছে মোর দেন 70। তাই চিন্তা করো, এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 এবং ভর হচ্ছে 14। তাহলে কোনো কারণে এর সাথে যদি একটা এক্সট্রা নিউট্রন যুক্ত হয়ে যায়, তাহলে এখন তুমি চিন্তা করে বলো, ও কি আর নর্মাল নাইট্রোজেন থাকবে? ও তো নর্মাল নাইট্রোজেন থাকবে না, এখানে কিছু একটা উল্টা পাল্টা হবে, মানে একে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করার জন্য তখন সবচেয়ে ভালো অপশনটা হচ্ছে কার্বন, কার্বনের আইসোটোপ। তখন দেখা যায় এরা যুক্ত হয়ে কার্বন 14 এই আইসোটোপটা উৎপন্ন করে, এবং সাথে একটা এক্সট্রা প্রোটন উৎপন্ন করে। কিভাবে করে এটা আমাদের আপাতত বোঝার দরকার নাই, এটা মনে রাখো, এই ঘটনা ঘটে যে তোমার নাইট্রোজেনে একটা এন বা হচ্ছে নিউট্রন বেড়ে গেল, বাট ইমব্যালেন্স হওয়ার কারণে এখান থেকে নাইট্রোজেন না হয়ে কনভার্ট হয়ে যায় কার্বন 14। তার কারণ আমি জানি কার্বন 14 ক্ষেত্রে কিন্তু নিউট্রনের সংখ্যা দুইটা বেশি আছে। তো যাই হোক, উৎপন্ন হলো কার্বন 14, প্রকৃতিতে ডিরেক্টলি উৎপন্ন হইতো। এই কার্বনটা কে অ্যাবজর্ব করবে? গাছ প্রকৃতি থেকে কার্বনকে ভিতরে নিয়ে নেয়। কিভাবে? কার্বন ডাই অক্সাইড হিসেবে নিয়ে নেয়। তার মানে এই কার্বন 14 অ্যাকচুয়ালি প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড হিসেবে থাকে, এবং সেই কার্বন ডাই অক্সাইডটা আমার যে কোনো গাছ বা ট্রি অ্যাবজর্ব করে আমাদেরকে বাঁচানোর জন্য। তো যখন ট্রি অ্যাবজর্ব করবে, একদিন না একদিন তো এই গাছটা মারা যাবে, তাই না? শুকনা ডালপালা এরকম হয়ে যাবে, অথবা ফলমূল তৈরি করবে, সেই ফলমূলকেই আমরা খাবো, অথবা দেখা যাবে গরু ঘাস খাবে, গরু এই গাছটাকে খাবে। তো মেন কথা হচ্ছে এই কার্বন 14টা কার্বন ডাই অক্সাইড বা অন্য যে কোনো রূপে, গাছপালা হয়ে, পৃথিবীর মাটি হয়ে, অন্য যে কোনো কিছু হয়ে বিভিন্ন প্রাণীর শরীরে প্রবেশ করে, সেটা গরু হোক আর সেটা আমরা হই, হোয়াট এভার। তো যদি কোনো কারণে এই তোমার ট্রিটা নষ্ট হয়ে মাটির নিচে চাপাও পড়ে যায়, বা কোনো প্রাণী যে এইখানে বেঁচে ছিল এই পৃথিবীতে, সে যেই মারা যায়, তার তো হাড্ডি গুড্ডি মাটির নিচে পাওয়াই যাবে। তো তুমি যখন এই মাটির নিচে হাড্ডি গুড্ডি পাবা, বা এই যে গাছের যে ডালপালা বা শিকড়, বা আমি কি বলতে পারি, বড় বড় তোমার হচ্ছে এটাকে লগ বলা হয়, লগ মানে কি, গুড়ি, গাছে যে গুড়িগুলো পাওয়া যাবে। তো আমি যদি এটাকে এক্সপেরিমেন্ট করি, দেখা যাবে এইখানে C14 বা কার্বনের অ্যামাউন্টটা আস্তে আস্তে কমতেছে। তুমি বলতে পারো কিভাবে? যখন গাছটা জীবিত ছিল তখন ও কিন্তু প্রতিদিনই কার্বন 14 নিচ্ছে, মানে 100% ওর কাছে কার্বন 14 সঞ্চয় আছে। বাট ও যখন মারা যাবে, তখন কি এখান থেকে তেজস্ক্রিয়তার মাধ্যমে ধীরে ধীরে কার্বন 14 গুলো বের হয়ে যাবে না? তাহলে ধরো, একদম শুরুতে ছিল 100% এই কার্বন, বাট যত দিন যাবে আস্তে আস্তে অ্যামাউন্টটা কমবে। সাপোজ ধরো এখন কমতে কমতে চলে আসে 60%, তার মানে কি 40% কার্বন কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তাহলে এখন আমি যে এই অনুপাতটা চিন্তা করি, যে আমার কাছে কার্বন এখন আছে কত পার্সেন্ট, আর শুরু ছিল 100%, এখান থেকে কি রেশিও করলেই বোঝা যায় না যে আমার এটা আনুমানিক কত বছর বেড়েছিল? বাট তুমি তারপরে বলতে পারো, আপনি রেশিও করবেন, কিন্তু কিভাবে বুঝবেন যে এই শুরুটা কবে ছিল, তাই না? আর কার্বন 14 কিন্তু আজীবন থাকবে, তার কারণটা হচ্ছে এদেরকে তো নষ্ট করার জন্য তুমি কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই করো নাই, প্রকৃতিতেই কার্বন 14টা থেকে যাবে। তাহলে এই কার্বন 14কে আমাকে অনুপাত করতে হবে। কিভাবে করব? এটা সিম্পল টেকনিক হচ্ছে এইরকম, যে ধরো এই যে আমাকে অলরেডি বলছো ভাইয়া হাফ লাইফ বা অর্ধই চেক করতে হবে, হ্যাঁ, আমি খুব সিম্পল ওয়েতে বলি। ধরো যখন সময় শূন্য, তখন আমার কাছে 100% ছিল কার্বন আইসোটপ। যত দিন যাচ্ছে আমার আইসোটপের মানটা কমতেছে 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 কমতেছে। সাপোজ আমি আজকে এই দিনে এখানে এসে দেখতে পারলাম যে আমার এই আইসোটপের আর মাত্র 10% আছে, বাকি 90%ই শেষ হয়ে গেছে। তাহলে আজকের দিন, আমি জানি আজকে কয় তারিখ, এবং আমি জানি আজকে 10%। আমি উল্টা পাশে ক্যালকুলেশন করি, তাহলে কি বের করতে পারবো না যে কোন দিন 100% ছিল? তাহলে এই শূন্য থেকে আজকের দিন পর্যন্ত কি আসলে ওর এজ না? একটু কমন সেন্সে চিন্তা করো, বেশি ম্যাথমেটিক্যালি ভাইবো না। তুমি আজকে জানো যে এটার আর মাত্র 10% আছে, 90% শেষ হয়ে গেছে, আর আমি এই গ্রাফটা জানি, কোন ভাই জানি। তো এই গ্রাফ থেকে উল্টা পাশে প্রুফ করলে আমি বুঝে যাব না যেটা আনুমানিক কবে থেকে শুরু হয়েছিল?
তার মানে ওর এজ আজকের দিনে কত সেই বুঝতে পারবো না। এই কার্বন কিন্তু খুব ধীরে ধীরে ক্ষয় হয়, খুব তাড়াতাড়ি ক্ষয় হয় না, ঠিক আছে, খুব ধীরে ধীরে ক্ষয় হয়। এটাকে বের করার অনেক টেকনিক আছে, অনেক ভাবে করতে হয়। তো এটার ডিটেলসটা আমাদের বইয়ে নাই বা আমার সিলেবাসে নাই, এটা আমি তোমাকে কখনো সময় পাইলে আবার বুঝাই বলবো। বাট আপাতত টেকনিকটা কি আমি নামটা বললাম আর কি, ঠিক আছে, জাস্ট নামটা মনে রাখো, কার্বন ডেটিং। তুমি চাইলে সার্চ করতে পারো, অনেক কিছু পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, আমি বলছি ভাই 10% অফ 40 এটা কিভাবে বুঝবো? এগুলা বোঝার জন্যই টেকনিক আছে, ওই টেকনিক অ্যাপ্লাই করে করে এটা বুঝতে হয়। এটা একটা অ্যাপ্রক্সিমেট, মানে একদম না 100% কারেক্ট, বাট ভালোই কারেক্ট, মানে এটাকে আমি কি বলতে পারি, যেটাকে একসেপ্ট করা যাবে, এটা অ্যাকসেপ্টেবল ভ্যালুতে চলে আসবে। এ তোমাদের বই এগুলা কিছুই নাই, জাস্ট তারপরে বলে রাখলাম, পড়তেছো যেহেতু পড়ে মজা লাগা উচিত। যদি পড়ার কোনো মিনিং না থাকে, মজাই না পাও, তাহলে পড়তেছো কেন, তাই না? একটু সার্চ করো, এটা নিয়ে অনেক জিনিসপত্র আছে। এবার আসো, যেবার বলতেছিলাম আমি যে কার্বন 14 যে ডিকে করে, ওই যে একটা গ্রাফ আঁকলাম না, যে শুরুতে ছিল 100%, যত দিন যাবে আমার কার্বনটা কমবে 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 কমবে, কেন কমবে? তার কারণটা হচ্ছে ও আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। প্রথমে ছিল 10 গ্রাম, তারপরে 5 গ্রাম, তারপরে আড়াই, তারপরে 1.25। আমি এখানে এই চারটা আঁকছি। এখন তুমি ভাবতে পারো যে এই চারটা আমি কেন আঁকছি, এটা আমি একটু পরে এক্সপ্লেন করব। বাট সেই দিকে যাওয়ার আগে তুমি একটা জিনিস খেয়াল করো, এই কার্বন আর এই যে নাইট্রোজেন, এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, একটু ভালো করে খেয়াল করো। আমি কার্বন 14 এই আইসোটোপটা চুজ করলাম, তাহলে কার্বন 14 এই কথা মানে কি, কার্বনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 6 থাকবে, কিন্তু ভর সংখ্যা বৃদ্ধি পেয়ে 14 হয়ে গেছে। কিভাবে? তার কারণ প্রোটন সংখ্যা 6 বাট নিউট্রন সংখ্যা 2 বেড়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য এটা আমার কার্বন 14। ফাইন। এই কার্বন 14 থেকে আমি যদি একটা বিটা কণাকে বাদ দিয়ে দেই, তাহলে কি পড়ে থাকে এটা আমি জানতে চাচ্ছি। সবাই বলো যে কার্বন 14 থেকে একটা বিটা কণাকে বাদ দিয়ে দিব। তো বিটা কণাকে বাদ দিব কথা মানে কি? বিটা কথা মানে আসলে ইলেকট্রনকে বাদ দিয়ে দিব। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিচে একটা -1 থাকে। এখন আমি এক্সপ্লেন করব যে কেন বললাম ভরের কোনো পরিবর্তন হয় না কিন্তু নিচে একটা -1 হয়। এর পিছনে রিজনটা হচ্ছে, যে কোনো মৌলের ভর যখন হয় সেটা প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল দিয়ে হয়। এখানে ইলেকট্রনের কিছুই যায় আসে না, মানে বাড়বেও না কমবেও না। সো দ্যাটস ওয়াই ভরে এর কোনো ইম্প্যাক্ট থাকবে না। কিন্তু আমি এইটা জানি ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তাই না? যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলোই প্রোটন থাকবে। তাই তুমি যদি একটা ইলেকট্রনকে বের করে দাও, তুমি এটা বলতে পারো যে তুমি একটা প্রোটনকে বের করে দিছো। আমাকে একটু বলো তো এই কথা মানে কি বুঝতে পারলা? আমি আবারও বলি, ইলেকট্রন সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে তুমি যে একটা ইলেকট্রনকে বের করে দাও, তুমি এটাও বলতে পারো তুমি একটা প্রোটনকে বের করে দিচ্ছ। সো এই জন্য নিচে কি থাকে, পারমাণবিক ভর বা প্রোটন সংখ্যা। দ্যাটস ওয়াই এখানে একটা -1 দিতে হচ্ছে। তাহলে আসো আমরা একটা আস্তে করে ছোট্ট যোগ বিয়োগ করে ফেলি। তাহলে 14 - 0 কিচ্ছু যাবে আসবে না, 14ই থাকবে। আর একটু নিচে বলো তো 6 - -1, এখানে কত হয়? দুইটা মাইনাস মিলে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে আমি 7। এখন অসীম বুদ্ধি খাটায় বলো, কোনটার পারমাণবিক সংখ্যা 7 এবং ভর 14? কোন মৌলের? সবাই মনে হয় জানি, একটু বলো তো। নাইট্রোজেন, ভেরি গুড। তার মানে কার্বনের যদি মন চায় ও আস্তে করে নাইট্রোজেন হইতে পারে, আবার যদি কোনো কারণে নাইট্রোজেনের মন চায় আমি কার্বন হব, ও সেটাও হইতে পারে। তাহলে এটাও কিন্তু একটা তেজস্ক্রিয়তারই উদাহরণ। তার মানে আমরা আলফা পার্টিকেল বের হওয়া শিখলাম, আমরা বিটা পার্টিকেল বের হওয়াও শিখলাম। বিটা পার্টিকেল বের হওয়ার পিছনে একটা সলিড রিজন আমি তোমাকে বলে আসলাম, যে প্রকৃতিতে এই ঘটনা ঘটতেই থাকে ঘটতেই থাকে। একজন বলছো যে ভাইয়া বুঝলাম না, ইলেকট্রন আর প্রোটন তো এক জিনিস হলো না। ভেরি গুড। তোমরা কি প্রোটন তত্ত্ব জানো বা নিউট্রন প্রোটন তত্ত্ব জানো? কখন নাম শুনছো তোমাকে বলো তো? নিউট্রন প্রোটন তত্ত্ব এই নাম কি কখনো শুনছি? আচ্ছা, এই যে আমাকে অনেকেই বলছো যে না ভাইয়া এই নামটা তো আমরা আগে শুনি নাই। আচ্ছা, ব্যাপারটা আমি খুব সিম্পল ওয়েতে তোমাকে বলি, একটু ভালো করে শুনো। সেটা হচ্ছে নিউট্রন চাইলেই প্রোটন অথবা ইলেকট্রনে কনভার্ট হইতে পারে। তার মানে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটা সম্পর্ক আছে। ইজি করে বলি, ইলেকট্রন যখন হয় মাইনাস চার্জের তখন তাকে আমরা ইলেকট্রন বলি, কিন্তু কোনো কারণে যদি ইলেকট্রনটা ধনাত্মক চার্জের হয়ে যায় তখন তাকে আমরা পজিট্রন বলি। তার মানে সামহাও এখানে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন ইন্টারফেয়ার করতে পারে। মানে নিউট্রন কোনো কারণে প্রোটন হয়ে যেতে পারে, প্রোটন চাইলে নিউট্রন হইতে পারে। এরকম একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাকে বলা হয় তোমার নিউট্রন প্রোটন
তত্ত্ব। তাহলে আমি যখন এখান থেকে বিটা পার্টিকেলকে বের করতেছি, মানে একটা ইলেকট্রনকে বের হওয়ার যাওয়ার জন্য কমান্ড দিছি, অ্যাকচুয়ালি এখান থেকে যে একটা ইলেকট্রন বের হয়ে যাবে, ব্যাপারটাকে উল্টা করে এভাবেও ভাবা যায় যে তুমি এখানে আসলে একটা প্রোটনকে অ্যাড করতেছো। যদি আমার কথাটা ক্লিয়ার না বুঝো, আমি একটু আগের ছবিতে যাই এবং এখানে ভালো করে অবজার্ভ করো। এখানে কি লেখা ছিল? একটা নিউট্রন, তার সাথে তুমি একটা নাইট্রোজেন 14 কে যুক্ত করবা, মানে প্রকৃতির নাইট্রোজেনের সাথে কোনো কারণে একটা নিউট্রন এসে যুক্ত হবে। যুক্ত হলে কি উৎপন্ন করবে? যুক্ত হলে একটা কার্বন আইসোটপ উৎপন্ন করবে এবং একটা প্রোটন উৎপন্ন করবে। তাহলে অঙ্ক করার সুবিধার্থে আমি এই ডান পাশের প্রোটনটাকে উল্টা পাশে লাথি দিয়ে পাঠিয়ে দিই। তাহলে দেখো তো কি অবস্থা হয়। অথবা এই নিউট্রনকে তুমি উল্টা পাশে পাঠায় দাও, তাহলে নাইট্রোজেন থাকুক, 7 থাকুক, 14 থাকুক, আজ আমি পক্ষান্তর করে দেই, কার্বন 6, কার্বন 14, তাহলে এই পাশে থাকলো পি আর এই পাশে থাকলো -n। তার মানে একটা প্রোটন থেকে যদি তুমি একটা নিউট্রনকে বাদ দাও, এখন বলো তাহলে কমন সেন্সে কি থাকা উচিত? কার্বন 16, কার্বন 14। সবাই বলো তো, প্রোটন থেকে নিউট্রনকে বাদ দিলে তাহলে কি থাকা উচিত? ইলেকট্রন থাকা উচিত। ভেরি গুড, বাট বি কেয়ারফুল, এখানে ইলেকট্রনটা -0 থেকে -1। তার মানে প্রোটন থেকে নিউট্রনকে বাদ দিলে মাইনাস ইলেকট্রন পাওয়া যায়। এই ব্যাপারটাকে ফাইনালি আমি চাইলে নীল কালার দিয়ে একটু সুন্দর করে লিখতে পারি। আমি একটু মার্ক করি এই জায়গাটাকে, কারণ তোমাদের পরে ভয় লাগবে। প্রোটন থেকে তুমি নিউট্রনকে বাদ দিলা এবং তুমি পাইলা একটা মাইনাস ইলেকট্রন। তাহলে সিম্পল ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অনুযায়ী আমি এখান থেকে বলতে পারি তার মানে আসলে নিউট্রনটা বড়। তাহলে একটা নিউট্রন ভাঙলে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি হইতে পারে। এখন পক্ষান্তর করলে দেখো তো আমার কথা কি সত্যি হয়ে যাবে না? সবাই বলো তো, যে একটা নিউট্রনকে ভাঙলে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনকে পাওয়া যায়। তাহলে তুমি ম্যাথমেটিক্যালি যে উল্টা করো, পি থেকে এন বাদ দাও, একটা মাইনাস ইলেকট্রন পড়ে থাকে। এইটাই হচ্ছে নিউট্রন প্রোটন তত্ত্ব। এখন কি সবাই ক্লিয়ার? যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে এখনই আমাকে চ্যাট বক্সে বলো। কোনো কনফিউশন আছে? আমার মনে হয় কোনো কনফিউশন নাই, একদম ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, এখন যে বলো ভাই কিভাবে নিউট্রন ভাঙলে প্রোটন ইলেকট্রন হয়, এগুলা হলো আধ্যাত্মিক জিনিস, এটা আমরা আপাতত এই লেভেলে পড়বো না, এখানে বেশ ভেজাল আছে। আচ্ছা, একজন বলছে কি করছি, এই নিউট্রনটাকে আমি সুন্দর মতো পক্ষান্তর করে এই সাইডে নিয়ে আসছি। তাহলে নিয়ে আসলে দেখলাম প্রোটন মাইনাস নিউট্রন, কিন্তু প্রোটন থেকে নিউট্রনকে বাদ দিলে আমার একটা মাইনাস ইলেকট্রন থাকতে হবে, কারণ কি ব্যালেন্স না। এ দেখো 7, তাহলে তুমি 6-এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তো যোগ করলে 7 হয়। এটাকে অলওয়েজ মনে রাখবা যে ইলেকট্রন অলওয়েজ নিচে -1 এবং উপরে 0, এটা অলওয়েজ হবে। তাহলে কার্বনের সাথে ব্যালেন্স করার জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। তাহলে এই দুইটা নীল কালারকে কম্বাইন্ড করলে আলটিমেটলি এটা বলাই যায়, এমন ভেজাল কিছু নাই। আর একজন বলছে ভাইয়া আপনি যে একদম যে ফার্স্ট টাইম এটা কোত্থেকে পাইলেন? এই জিনিসটা হচ্ছে নেচারে বা প্রকৃতিতে ঘটে এটা। সো দ্যাটস ওয়াই আমি জানি যে প্রকৃতিতে আমি এই ইকুয়েশনটা জানি যে আমার নর্মাল নাইট্রোজেনের সাথে একটা প্রোটনের একটা নিউট্রিশন যুক্ত হলে দেখা যাবে একটা কার্বন 14 আইসোটোপ উৎপন্ন হয় এবং একটা এক্সট্রা প্রোটন থেকে যায়। এই প্রাকৃতিক ঘটনাকে আমি আমার নিজের মতো করে ব্যাখ্যা করে 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 আনছি। বুঝতে পারছো এটা কোত্থেকে আসছে? এটা আমি জানি, এটা আসছে, লিখে ফেলছি। একজন বলছো যে ইলেকট্রনের নিচের -1টা বুঝতে পারতেছো না। আচ্ছা, এই -1টা হচ্ছে ইলেকট্রনের পরিচয় বা ইলেকট্রনের বৈশিষ্ট্য। কেন? তার কারণ একটা ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে আসলে একটা প্রোটন অ্যাড হওয়া। সিম্পল সেন্সে বলি, এই জায়গাতে আমরা জানি একটা নিউট্রনকে ভাঙলে একটা প্রোটন এবং ইলেকট্রন পাওয়া যায়। তাহলে তুমি যদি এখন বলো যে কিভাবে এই ইলেকট্রন এবং প্রোটনকে অল্টার করা যায়, পক্ষান্তর করো, তাহলে -e সমান সমান p-n, তাই না? একটু তো লেখাই যায় যে -e সমান সমান p-n। তার মানে যখন তুমি একটা ইলেকট্রনকে বের করে দিতে চাচ্ছ, এই কথার মানে তুমি একদম সেন্টার বা নিউক্লিয়াস থেকে একটা প্রোটনের পরিবর্তন আনতে চাচ্ছ। তো যখন একটা ইলেকট্রন বের হয়ে যাবে তখন তোমার অ্যাকচুয়ালি প্রোটনটা বৃদ্ধি পেয়ে যাবে। সো এই জন্য এই জায়গাতে আমাকে মাইনাস দিয়ে ম্যাথটাকে করতে হয়। বা এত কিছু যদি না বুঝি, শুধুমাত্র এই লাস্টের এই নীল কালারের লাইনটা, লাল কালারের লাইনটা 3 স্টার দিয়ে রাখলাম, এটা মনে রাখতে পারো যে বিটা কণা বের হয়ে যাবে এই কথা মানে ইলেকট্রন বের হয়ে যাবে, এবং ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, দ্যাটস ওয়াই নিচে একটা আমাকে -1 দিতে হয়, মানে প্রোটনের উল্টা বিহেভটাও করবে। এখন কি বোঝা গেল? তুমি একটু বাসায় আবার আমার ভিডিও রিপ্লে করে দেখো আর একটু গুগল করো, বুঝতে পারবা। অনেক কঠিন কঠিন কথা বলতেছি, তো স্বাভাবিক তোমার একটু মানে মাথায় চাপ পড়তেছে, ইটস ওকে, এটা এমন কোনো মানে কি বলবো
অসম্ভব কিছু না, খুবই সিম্পল। তাহলে আপাতত তোমরা এতটুকুই মনে রাখো, যদি বলি আলফা কণা বের করব, তাহলে আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 2+। হিলিয়াম 2+ কি করে? উপরে 4 আর নিচে 2 পরিবর্তন করে। আর যদি বলি বিটা কণা, তাহলে বিটা কণা কি করবে? বিটা কণা হচ্ছে ভরে কোনো হাত ঢুকাবে না, কিন্তু নিচে প্রোটন সংখ্যা হয় বাড়াই দিবে অথবা কমাই দিবে। তাহলে এখান থেকে আমাদের প্রচুর এমসিকিউ বা ম্যাথ সলভ করা লাগবে। এই পর্যন্ত যদি মোটামুটি সবাই বুঝে যাও, আমাকে ছোটখাটো ওয়াই লিখতে পারো যে হ্যাঁ ভাইয়া এই পর্যন্ত যা কিছু বলছেন মোটামুটি মাথায় ঢুকছে, হয়তো সব বুঝি নাই বাট আস্তে আস্তে বুঝে যাবো। ছোট্ট করে ভাই, যে পোলার সাথে গেলে ছোট্ট করে ভাই। আচ্ছা, অনেকেই ব্রেকের কথা বলছো, মাথা মুন্ডু গরম হয়ে গেছে, খুবই স্বাভাবিক। তাহলে কাজ করি, তোমাদেরকে একটা 5 মিনিটের শর্ট ব্রেক দিয়ে দিই। এখন বাজে 37, তাহলে আমার সাথে 5 মিনিট পরে 42-এ এসে তারপর এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দেখবো, এই জায়গা থেকে আমরা শুরু করব। তাহলে 3টা 37 প্লাস 5 42, একটু পানি টেনে খেয়ে আসো, ফ্রেশ হয়ে আসো, এই জায়গা থেকে আমরা আবারও অঙ্ক শুরু করব। ফাইন। সো ব্রেকে যাওয়ার আগে যে কথাগুলো বলে গেছিলাম, আশা করি তোমাদের কিছুটা মাথায় ঢুকছে যে ব্যাপারগুলো কি। এগুলো নিয়ে আরো অনেক কথাবার্তা আছে, একটু বই পড়তে হবে বা একটু গুগল করতে হবে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। তাহলে এখন আসি আমরা ডিরেক্টলি এই যে তেজস্ক্রিয়তা, এই ব্যাপারটাকে সূত্র দিয়ে প্রকাশ করব, যেটা হয় কিভাবে বা কিভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি। এটা যে সূত্রগুলো হাতের বামে অলরেডি দিয়ে রাখা আছে, dN/dt বা সামথিং সামথিং সামথিং, এগুলো কিভাবে কি হয় আমি তোমাকে একদম ধরে ধরে প্রুফ করে এক্সপ্লেন করে দেখাচ্ছি যে এইভাবে এইভাবে ব্যাপারগুলো ঘটে। আমি রিকোয়েস্ট করব যে কেউ এখন কোনো প্রশ্ন করবা না বা কেউ কোনো কিছু কমেন্ট করবা না, সবাই শুধুমাত্র একটু ভদ্র দেখো আমি কি করি এখানে। তাহলে ক্লাসে একদম শুরুতে বলে আসছিলাম যে তেজস্ক্রিয়তা ব্যাপারটা কি। তেজস্ক্রিয়তা ব্যাপারটা হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে একটা ভাঙ্গন হতে হবে, অর্থাৎ একটা পরিবর্তন হতে হবে। যেমন ধরো তুমি কোন একটা মৌলকে যেই মুহূর্তে চোখে দেখলা, ধরো সেই মুহূর্তে ওর মধ্যে n0 এই পরিমাণের পরমাণু আছে। জাস্ট ধরো যে ওর মধ্যে এই মুহূর্তে n0 পরিমাণের পরমাণু বা যে কোনো কিছু আছে, মানে আমি বলতে পারি ওর যে অ্যামাউন্ট সেটা তোমার হচ্ছে n0 পরিমাণের। n0 কেজি বললেও দোষ নাই, n0 মোল বললেও দোষ নাই, মানে এনিথিং, ওর যে এই মুহূর্তের অ্যামাউন্টটা সেটা হচ্ছে তোমার জন্য n0। এটা কি বলবো? যেটাকে দিয়ে আমি শুরু করতেছি, মানে যখন আমার টাইমটা হচ্ছে 0, সেই সময়ে আমার কাছে যতটুকু মৌল আছে সেটা হচ্ছে n0। সময় যত বাড়বে দেখা যাবে এটা ততই ভাঙবে, কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। কিন্তু যতই কমুক না কেন এটাকে একটা সূত্র মেনে চলতে হবে। তাই লেখাটাকে এভাবে লিখতে পারি যে আমার যদি সময়টা যেতে যেতে যে কোনো মুহূর্তে আমি চলে আসি, মানে t=t, মানে যে কোনো সময়ে, তখন আমার কাছে যতগুলো অক্ষত অবস্থায় পরমাণু থাকবে সেটা হবে n। তাহলে ভালো করে দেখো তো, n0 কথা মানে কি? n0 কথা মানে হচ্ছে একদম শুরুতে আমার কাছে কতগুলো অক্ষত আছে, একদম শুরুতে অক্ষত পরমাণু সংখ্যা। এটা যত সময় যাবে ততই ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে, কমতে থাকবে। তাহলে কমতে কমতে একটা সময় পরে, তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে, টি সময় পরে আমার কাছে কতগুলো অক্ষত পরমাণু থাকবে বা অণু থাকবে বা যেটাই বলো, মানে অ্যামাউন্ট থাকবে, সেটা হচ্ছে এন। তাহলে যদি এখন বলি এখানে কতটুকু ভাঙ্গন হয়ে গেল, আমাকে বলতে পারবা যে এই টি সময়ের মধ্যে কতটুকু ভাঙ্গন হয়ে গেল? কেউ কি বলতে পারবো চ্যাট বক্সে? শুরু করলাম n0 দিয়ে, এই মুহূর্তে আছে আমার কাছে n, তাহলে কতটুকু ভেঙে গেল? চিন্তা করে বলো তো কতটুকু ভেঙে গেল। তার মানে পরিবর্তন, মানে ডেল্টা এন অথবা ডিএন, তুমি যেটাই বলো আমি সেটা বের করতে চাই। তাহলে কমন সেন্সে বলতে পারো ভাই শুরু করছিলেন n0 দিয়ে আর এখন আছে আপনার কাছে n, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কতগুলো ভাঙ্গন হয়ে গেল। যা যা বলতেছিলা n-n0 কেন ভুল? যেমন ধরো সাপোজ তুমি এখানে হচ্ছে 100% নিয়ে কাজ করা শুরু করলা, কিছুক্ষণ পরে দেখলা তোমার কাছে এখন আছে 80%, তাহলে তোমার কতগুলো লস হয়ে গেল? তোমার 20% ভেঙে গেছে। সো বড় মান থেকে ছোট মান, মানে আদি মান মাইনাস শেষ মান। বুঝতে পারছি? কেউ গুলাই ফেলো না, ইজি করে ভাবো। 100% নিয়ে শুরু করলাম, তারপরে কমতে 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 কোনো একদিন যে দেখা যাবে এটা একদম জিরোই হয়ে যাবে। তাহলে এই যে ভাঙ্গনটা হচ্ছে এইটা তো একটা সময়ের পরিবর্তনের সাথে হচ্ছে, তাই না? তাহলে আমি বলতে পারি এই সূত্র হচ্ছে এরকম যে dN/dt, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে এই যে ভাঙ্গনটা হচ্ছে এটা ডিপেন্ড করে ওই মৌলের একটা ধর্মের উপরে বা ওই মৌলের একটা বস্তু বিষয়ের উপরে বা তার যে কোনো প্রপার্টির উপরে। এই যে আমি লিখলাম গামা, এটাকে বলা হয় সিম্পলি ভাঙ্গন ধ্রুবক বা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। আমি আপাতত ইন শর্ট লিখে রাখলাম ধ্রুবক।
মানে হিসেবে এভাবে চিন্তা করো যে তুমি দুইটা কোম্পানির কলম কিনে আনছো, কলম দিয়ে তুমি লেখা শুরু করছো। একটা কলম দিয়ে 10 পেজ লেখা যায়, তো আরেকটা কলম দিয়ে হয়তোবা 50 পেজ লেখা যায়। তার মানে কি দুইটা কি একই রকম ভাবে ক্ষয় হচ্ছে কালির? না, এক একটা কালির এক এক ভাবে ক্ষয় হচ্ছে। তার মানে তোর মৌল কিরকম এইটার উপরে ডিপেন্ড করবে ও কত তাড়াতাড়ি ভেঙে যায়। হচ্ছে ল্যামডা। এই ল্যামডাকে বলা হয় ধ্রুবক বা তেজস্ক্রিয় হার ধ্রুবক, অনেকগুলো নাম আছে, একটু পরেই বলবো, জাস্ট আমি আপাতত ধ্রুবক বললাম, মানে ধরে নিলাম। তো তুমি চিন্তা করে দেখো তো ব্যাপারটাকে এইভাবে, যে জাস্ট ভাবো ইউরেনিয়ামের শুরুতেই 238 এতগুলো করে ওর কাছে ভর আছে, আর ধরো থোরিয়ামের শুরুতেই 234 এই ভর আছে। তাহলে কোনটা বেশি পরিমাণে ভাঙবে? নর্মাল লজিকে বলতো, সময় যত যাবে কোনটা বেশি ভাঙবে? কমন সেন্স কি বলে? যার কাছে পরিমাণ বেশি আছে সেই বেশি ভাঙবে। তার মানে ইউরেনিয়াম বেশি ভাঙার কথা আর থোরিয়াম কম ভাঙার কথা। কিন্তু আমি এক দেখায় কখনোই এই কথাটা এত শিওরলি বলতে পারবো না। তাহলে অন্য কোন একটা বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্য দিয়ে এই ব্যাপারটাকে একদম পিন পয়েন্ট অ্যাকুরেট ভাবে বলা যাবে। নর্মাল লজিকে এটা ঠিক যে যার কাছে যত বেশি তার ভাঙ্গনটাও তত বেশি। ওই যে একটা নদী যত বড় হবে যত স্পিডে যাবে তার নদীর পাড়ের ভাঙ্গনটাও ততই বেশি হবে। তাহলে এই ব্যাপারটা ডিপেন্ড করছে কিছু একটার উপরে, যাকে আমি সিম্পলি বললাম ল্যামডা। এখন তুমি আমাকে আরেকটু মাথা খাটায় বলো তো, যত এটা সময়ের সামনে যাবে তখন এইটা কি তোমার হচ্ছে মানটা বাড়বে না মানটা কমবে? তুমি চিন্তা করে বলো তো, মানটা বাড়বে না মানটা কমবে? যত সময় যাবে এটা কিন্তু কমতেই থাকবে, কমতেই থাকবে। ঠিক আছে, এটা আমি বুঝলাম যে ডিএন বাই ডিটি সমানুপাতিক হচ্ছে তোমার আবার এন, কিন্তু এখানটা মাইনাসে চিন্তা করতে হবে। আমি তোমাকে বিষয়টা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে বুঝাইছি, এবার আমি তোমাকে একটু বইয়ের অ্যাপ্রোচে বুঝাই বা একটু অন্য ওয়েতে বুঝাই। এই ধ্রুবকটাকে আমি একটু পরে ইন্ট্রোডিউস করব। তুমি ব্যাপারটাকে এভাবে চিন্তা করো, আমি নদীর কথা বলছিলাম, নদীটা ভালো এক্সাম্পল ছিল বোঝার জন্য। তোমার নদীটা যত বড় হবে সেটা বেগ যতটা বেশি হবে সে ততটাই বেশি ভাঙতে পারবে, তাই না? অথবা একটু যখন আমি ইউরেনিয়াম আর থোরিয়ামের কথা বললাম, কমন সেন্সে বলছিলাম যে যার অ্যামাউন্টটা বেশি এই মুহূর্তে সেই বেশি তাড়াতাড়ি ভাঙ্গার কথা। তার মানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যে ভাঙ্গনটা হবে সেই ভাঙ্গনটা ডিপেন্ড করতেছে এই মুহূর্তে তোমার কাছে কতগুলো পরমাণু অক্ষত অবস্থায় আছে। আমি আবার বলি, তোমার কাছে এই মুহূর্তে যত বেশি পরমাণু আছে তুমি তত বেশি ভাঙ্গন করতে পারবা না। এটা কি বুঝতে পারছো? আরেকবার আমাকে চ্যাট বক্সে লেখো তো, আমার কাছে এই মুহূর্তে যত বেশি পরিমাণে পরমাণু থাকবে আমি তত বেশি ভাঙ্গন করতে পারবো। দুইটা কম্পেয়ার করো, কারো কাছে ধরো 100 গ্রামের তেজস্ক্রিয় পরমাণু আছে, তো কারো কাছে মাত্র 10 গ্রাম আছে। তো যে 100 গ্রাম তারটা কিন্তু ভাঙ্গনটা খুব তাড়াতাড়ি বেশি হবে বা ওই মুহূর্তে খুব বেশি হবে, আর 10 গ্রামটা খুবই স্লোলি 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 বের হবে। কারণ এই ভাঙ্গনটা ডিপেন্ড করে ইনস্ট্যান্ট এই মুহূর্তে তোমার কাছে কতটা অক্ষত আছে। তাহলে যে কোনো মুহূর্তে কতটুকু অক্ষ থাকতে পারে সেটাকে আমরা কি বড় হাতের এন দিয়েই প্রকাশ করি। কিন্তু যেহেতু ভাঙ্গন হচ্ছে আস্তে আস্তে করে কমে যাচ্ছে, এই জন্য এখানটা মাইনাস সাইন দিয়ে রাখবো যে যতই সময় যাচ্ছে আমার ভাঙ্গনটা রেটটা কমে যাচ্ছে। এই যে 100 গ্রাম থেকে তুমি যখন 10 গ্রাম হয়ে যাবা তখন তোমার ভাঙ্গনের রেটটা আস্তে করে কমবে কমবে কমবে। আর এই ব্যাপারটা ডিপেন্ড করে একটা ধ্রুবকের উপরে, যেটাকে আমরা বলবো ল্যামডা। এটা হচ্ছে ওই মৌলের বৈশিষ্ট্য যে ও কত তাড়াতাড়ি ভাঙতে পারে বা ও কত তাড়াতাড়ি এই জিনিসটাকে আটকাইতে পারে বা যে কোনো কিছু, এটা ডিপেন্ড করে ধ্রুবকের উপরে। তাহলে এই দুইটা ফ্যাক্টরকে আমি যদি এক করে দেই, দুইবার সমানুপাতিক না লিখে আমি একবার লিখতে পারি ডিএন বাই ডিটি সমান সমান মাইনাস ল্যামডা ইন্টু এন। তার মানে তোমার কাছে কতগুলো আছে অক্ষত পরমাণু এইটাও দেখার বিষয়, আর তুমি কত তাড়াতাড়ি ভাঙতে পারো এইটাও দেখার বিষয়। তাই দুইটা সমানুপাতিক মিলে ফাইনালি আমার লাইনটা হয়ে গেল মাইনাস ল্যামডা এন। এখন বলতো পোলাপান, এই লাইনটা কি বুঝতে পারছো যে যে কোনো মুহূর্তে ভাঙ্গনের হার ডিপেন্ড করে এই মুহূর্তে তোমার কাছে কতগুলো করে আছে। আর মাইনাসটা এই জন্য দিলাম যত সময় যাবে আমার পরিমাণ কমতেই থাকবে কমতেই থাকবে, মানে কখনোই বাড়ার সম্ভাবনা নাই, বৃদ্ধি পাবেই না, এই জন্য একটা মাইনাস দিয়ে দিলাম। ক্লিয়ার? তখন হচ্ছে আমি একটু আলাদা করে বসলাম, এবার ডিরেক্টলি তোমাদের বইয়ের মতো একবারে বলে ফেলছি। তাহলে তুমি যদি এই ব্যাপারটাকে একটু ইন্টিগ্রেশন করে সুন্দর করে লিখতে চাও তাহলে ডিএন বাই এন সমান সমান তোমার আছে মাইনাস ল্যামডা ডিটি। পক্ষান্তর করলাম, এন কে এন এর জায়গায় আনলাম আর টি কে ওই জায়গায় পাঠিয়ে দিলাম। উভয় পক্ষকে আমি যে ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে আমি একটা সূত্র পেয়ে যাব। চিন্তা করে দেখো তো সময় কি হবে,
যে কোনো শূন্য সময় থেকে শুরু করে যে কোনো টাইম পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করব, টাইম একদম 0 থেকে যে কোনো মুহূর্ত পর্যন্ত আমরা বের করব। কিন্তু একটা বিষয় ভেবে দেখো তো, তুমি যখন এই যে এন মানে অক্ষত পরমাণু এইটাকে নিয়ে তুমি ইন্টিগ্রেট করতেছো, যখন সময় শূন্য, এই যে খেয়াল করো, যখন সময় শূন্য তখন তোমার কাছে কতগুলো আছে, 0 নাকি এন নট, তখন কতগুলো আছে? যখন সময় শূন্য তখন কিন্তু এন নট মানে 100%ই তোমার কাছে আছে, মানে ম্যাক্সিমামই তোমার কাছে আছে, এন নটই আছে। যত সময় যাচ্ছে মানটা কমবে 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 এবং কমতে 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 যে কোনো টি সময়ে বা টি মুহূর্তে তোমার কাছে এন পরিমাণের পরমাণু বা মৌল অক্ষত অবস্থায় থেকে যাবে। তাহলে আমি যখন থেকে ইন্টিগ্রেশন করি, তো ডিএন বাই এন এটা হয়ে যাবে কত, লন এন। ওই যে পড়ে আসছি 1/x dx মানে তোমার হচ্ছে লন এক্স, তা দিলাম এটা মাইনাস ল্যামডা ধ্রুবক দুধ ভাগ টি বের হয়ে গেল, 0 থেকে টি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে এখন তুমি যদি এখানে লনের এই সূত্রে এন এবং এন নট বসিয়ে দাও, লন এন বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। আমাকে বলো তো এই পর্যন্ত কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? যারা আছে প্রশ্ন করতে পারো। এই আমি লিখলাম যে ইন্টিগ্রেশন করলাম, কোনো ভেজাল লাগছে? সিম্পল জিনিস, তাই না? আচ্ছা, লনটাকে তোমার যদি পার্সোনালি পছন্দ না হয় আমরা লনটাকেও উঠাতে পারবো, কিন্তু উঠানোর আগে তুমি যদি চাও একটু হাতের বাম পাশের সূত্রগুলোর সাথে চিন্তা করো। এই যে ডিএন বাই ডিটি সমান মাইনাস ল্যামডা, এটা হচ্ছে সূত্র বা হচ্ছে ঘটনা। লন এন বাই এন নট মাইনাস ল্যামডা টি, এই যে আমি এতক্ষণ পর্যন্ত এই লাইনটি আনছি। একজন বলছো ভাইয়া এই থার্ড লাইনের এই জায়গাটাকে আমি বুঝি নাই, এই জায়গাটা এই এনটাকে টান দিয়ে ভাগ করে দিছি আর ডিটি কে টান দিয়ে গুণ করে দিছি, তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। সময় হচ্ছে শূন্য থেকে যে কোনো সময়, আর অক্ষত অবস্থা হচ্ছে শুরু করব 100% নিয়ে, যত টাইম যাবে আস্তে আস্তে কমবে। আর তুই যে বলো এখানে লনটা কি হলো, এটা সেই বসায় দাও, লন এন মাইনাস লন এন নট, তাহলে লন এ বাই লন বি সমান সমান লন এ বাই বি। সো এন বাই এন নটটা একবারে এইভাবে হয়ে যায়। আর এখানে মাইনাসটা কেন দিয়েছিলাম, তার কারণটা হচ্ছে সময় যত যাচ্ছে তোমার পরমাণু ভেঙে যাচ্ছে মানে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটাকে বোঝানোর জন্যই এই মাইনাসটা দিছি। তাহলে অদ্রিতা বুঝতে পারছো জিজ্ঞেস করছো যে মাইনাসটা কেন? যত সময় যাচ্ছে আমার পরিমাণটা ততই কমে আসবে, কখনোই বৃদ্ধি পাবে না। সো দ্যাটস ওয়াই এখানটা মাইনাস দিয়ে অঙ্কটাকে শুরু করতে হইলো। ক্লিয়ার হয়ে গেলে ছোটখাটো ওয়াই লিখে দিও। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার না এই লনটাকে পছন্দ হচ্ছে না, এটাকে সরাই ফেলেন। তাহলে আমরা জানি কিভাবে সরাইতে হয়। যদি আমি ই ইউজ করি তাহলে সুন্দর মতো এই জিনিসটা সরে যাবে, মানে উভয় পক্ষকে ই টু দি পাওয়ার দিয়ে দাও, তাহলে অটোমেটিক্যালি পুরো ব্যাপারটা সরে যাবে। আর ব্যাপারটা সরে গেলে কি অবস্থা আসবে? আসবে এন ডিভাইডেড বাই এন নট সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটি হচ্ছে তোমার এই যে এখানকার 2 নাম্বার সূত্রটা, মানে তুমি চাইলে পক্ষান্তর করে সুন্দর করে লিখতে পারো এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লিখতেই পারো। আর অ্যাকচুয়ালি আমরা এই সূত্র দিয়েই অনেক অনেক ম্যাথ সলভ করব, এই সূত্র দিয়ে আমরা সলভ করে ফেলবো। একটা জিনিস খেয়াল করো, হাতের বাম পাশে যে সূত্রের কালেকশন দিয়ে রাখা আছে সেখানে আবার টাইম নির্ণয় করার জন্য কিন্তু একটা সূত্র দিছে, টি সমান সমান 1/λ লন এন নট বাই এন। চিন্তা করে দেখো তো এটা কি আসলে কোনো ভেজাল? তুমি জাস্ট এই লাইনটা লন এন বাই এন নট সমান সমান মাইনাস ল্যামডা টি, এখান থেকে পক্ষান্তর করলেই কি এই লাইনটা চলে আসে না? আসে। কিন্তু তুমি বলতে পারো মাইনাসটা কই গেল, এইটা তো মাথায় প্যাচ লাগছে, মাইনাসটা কই গেল? আচ্ছা ঠিক আছে, মাইনাসটা কই গেল দেখাই দিচ্ছি। তাহলে আমি এই লাইনটাকে একটু এই পাশে লিখি, লন এন বাই এন নট সমান সমান মাইনাস ল্যামডা টি। এই মাইনাসটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে কাজ করি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দেই। তাহলে মাইনাস লন এন বাই এন নট সমান সমান ল্যামডা টি, উভয় পক্ষে আমি মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। লনের একটা খারাপ স্বভাব আছে, ও চাইলেই সহগকে ঘুরায় পিছনে নিয়ে আসতে পারে, মানে পাওয়ার বানায় ফেলতে পারে, অথবা পাওয়ারকে সামনে টান দিয়ে ও সহগ বানায় ফেলতে পারে। তাহলে এই যেটা মাইনাস আমি গুণ করছি এটা অ্যাকচুয়ালি যে এন ডিভাইড বাই এন নট, এই পুরা জিনিসটার পাওয়ার হয়ে যাবে -1 সমান সমান ল্যামডা টি। এবার তুমি বলো কোনো ভগ্নাংশকে যদি বলি ইনভার্স করো, এই কথার মানে কি? লবের জায়গায় হর, হরের জায়গায় লব। এন নট গেল উপরে উঠে, পড়ে থাকলো এন সমান সমান ল্যামডা টি। দেখো তো আমি যে এই লাইন থেকে এই লাইনটা লিখলাম, বুঝতে কোনো কষ্ট হয়েছে? ইনভার্স করা মানেই উল্টায় দাও, লবের জায়গায় হর, হরের জায়গায় লব।
তাহলে এখন তো তুমি ভাই বুঝেই গেছো যে এটার পরবর্তী লাইন আমি কি বানাবো। তাইলে ফাইনালি টি সমান সমান 1/λ লন এন নট ডিভাইড বাই এন। দেখো তো মিলে গেছে না? এবার কিন্তু মিলছে। আমি তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্টটা হচ্ছে এতগুলা সূত্র মাথায় নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এই একটা মনে রাখো, এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই একটা সূত্র দিয়ে তোমার 14 গোষ্ঠীর যত কিছু বের করতে মন চায় ইউ ক্যান ফাইন্ড আউট, নো প্রবলেম। ঠিক আছে, সো একটা ফর্মুলা সব অঙ্ক হয়ে যাবে এই একটাকে দিয়ে। ঠিক আছে, আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারছো। তো যে বলি এটাকে আমাকে গ্রাফে এঁকে দেখাও তো, গ্রাফে আঁকলে কেমন হবে? গ্রাফটা আমরা অলরেডি একটু আগেই কিন্তু এঁকে আসছিলাম, তোমাদের মনে আছে? ওই যে যখন কার্বন নিয়ে কথা বলতেছিলাম যে শুরু করব 100% নিয়ে, যত সময় যাবে আস্তে আস্তে কমতেই থাকবে কমতেই থাকবে, এরকমটা হবে। তাই গ্রাফটা কি, একটা ওয়াই অক্ষ চুজ করলাম এবং একটা এক্স অক্ষ চুজ করলাম। এক্স অক্ষ বরাবর আমরা সময় কি নিব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কতটুকু পরমাণু অক্ষত আছে অক্ষত এটাকে নিব। তুমি চিন্তা করে দেখো, সময় যখন শূন্য তখন তোমার কাছে কি 100%, মানে সব আছে, তোমার কাছে নাই এমন কিছু নাই। তার মানে তুমি শুরু করবা এন নট দিয়ে, ম্যাক্সিমাম দিয়ে শুরু করবা, বা যত তুমি সামনে আগাবা ক্ষয় হবে ক্ষয় হবে ক্ষয় হবে, মানটা কমতেই থাকবে কমতেই থাকবে। বুঝা গেল? তাহলে এই গ্রাফটা আস্তে করে নিচে নেমে যাবে, বাট টাচ করবে না। তাহলে যে কোনো মুহূর্তে, অর্থাৎ যে কোনো টাইম টি, যে কোনো মুহূর্তে যদি বলি তোমার অক্ষত পরমাণুর সংখ্যা কত, মানে এখন কতটুকু আছে, তাহলে এটা হচ্ছে তোমার জন্য এন। অলওয়েজ মনে রাখবা এন মানে এই মুহূর্তে আমার কাছে যতটুকু আছে। ঠিক আছে, যতটুকু আছে। তুমি শুরু করবা 100% নিয়ে, যত টাইম যাবে কমতেই থাকবে কমতেই থাকবে কমতেই থাকবে। তাই তুমি ছিলা এন নট, তুমি নেমে গেছো এন। আর এদের মধ্যে পার্থক্য এইটাই হচ্ছে তোমার ভাঙ্গন, তোমার এতটুকু কমে গেছে। এখন বোঝা গেল? কিন্তু ফুললি কখনোই শেষ হবে না, মানে অসীম পর্যন্ত এটা বিস্তৃত থাকবে। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তাই চলো আমরা এখান থেকে আরো অঙ্ক করি। একটা পেজ ফাঁকা রাখছিলাম যে যদি তোমাদের লাগে আরো এক্সপ্লেইন করবো, বাট বুঝতে পারছো তো? তাহলে অঙ্ক করি। এই এমসিকিউটার উত্তর তোমার সবাই আমাকে চ্যাট বক্সে এ বি সি ডি হুইচ ওয়ান ইজ কারেক্ট প্লিজ অ্যান্সার। এ বি সি ডি হুইচ ওয়ান? 214 পোলোনিয়াম 84, এখানে কি করব? আলফা বিকিরণ করব, মানে একটা হিলিয়াম 2+ কে বের করে দিব। তাহলে নিচে 2 উপরে 4। এখন তো যোগ বিয়োগ বাচ্চারা পারবেই, বাচ্চাদের কোনো সমস্যা হবে না। তাহলে 214 থেকে 4 বাদ দিয়ে দাও, দ্যাট উইল বি 210। আর 84 থেকে 2 বাদ দিয়ে দাও, দ্যাট উইল বি 82। তো আমি জানি 82 মানে হচ্ছে প্লাম্বাম বা পিবি। কোথায় তোমার 82? এই যে পাইছি। আর 210 শুধু পারমাণবিক সংখ্যা ম্যাচ করলে হবে না, বড় কিন্তু ম্যাচ করতে হবে। সো অ্যান্সার সি। আর ভেরি গুড, তোমরা সবাই পারছো, ভেরি গুড, খুব খুশি হয়েছি। এবং দেখো ঢাকা ইউনিভার্সিটি 2015 সালে এই অঙ্কটা আসছিল। তার মানে তুমি যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে বা যে কোনো ভার্সিটি অ্যাডমিশনে তুমি অলরেডি অ্যাডভান্স হয়ে যাচ্ছ। একটু কষ্ট করে ক্লাসটা ধৈর্য ধরে করো, তোমরা দেখবা অ্যাডমিশনে খুব ভালো রেজাল্ট করতে পারবা। এখন কষ্ট করো, ওই 3 মাসে যে ভাবলে আর পারবা না, এখনই পড়ো। আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রবলেম যাওয়া যাক। বলতেছে কোন একটা পরমাণুর তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, ওই যে ধ্রুবক মানেই ল্যামডা, তাহলে কতক্ষণ পরে পরমাণুর আদি অবস্থার 30% অবশিষ্ট থাকবে। তার মানে এটা হচ্ছে এন, যা পড়ে থাকবে অবশিষ্ট। তাহলে এন সমান সমান 30% অফ এন নট, মানে টোটালের 30% আমার কাছে পড়ে থাকবে, আর বাকিটা শেষ হয়ে যাবে। তাহলে আমি সূত্র কি পড়ছিলাম? এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই না? 30% কে আমি চাইলে 0.3 এন নট লিখতে পারি, কেউ তোমাকে মানা করে নাই, তাই না? তাহলে সবগুলো মান বসায় দাও। 0.3 এন নট সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে কাটাকাটি করলে এন নট পড়ে থাকে 0.3 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমার ই ভালো লাগতেছে না, উভয় পক্ষে লন নিয়ে নেই। তাহলে লন 0.3 সমান সমান মাইনাস ল্যামডা টি। আর ল্যামডার মানটা কত? প্রশ্নে বলেই দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখন সবাই তাড়াতাড়ি হাতের কাছে ক্যালকুলেটর থাকলে তাড়াতাড়ি ক্যালকুলেটর হাতে নাও, এবং শুধুমাত্র আমাকে একটু এই ভাগটা করে বলো তো বাচ্চারা যে উত্তরটা কত আসে। আমি শুধুমাত্র মানগুলোকে বসাইলাম আর আস্তে আস্তে করে পক্ষান্তর করলাম, আর আমি কিচ্ছু করি নাই। এখন তোমাদের দায়িত্ব আমাকে বলা মান কত আসে। আমার করা শেষ, আমি দেখবো তোমাদের কি অবস্থা। ভেরি গুড, সাকিব, তারপর হচ্ছে নিমি, রাকিব। উত্তর সাই রাকিব ভুল করছো, রাকিব চেক করো। ফারহিন ঠিক আছে, এটা করলে অঙ্কটা আসবে
601.986, মানে 9 তুমি চাইলে এটাকে যদি 602 বলো না, কোনো পাপ হবে না, 602 বললেও কোনো দোষ নাই। তার মানে এই ঘটনা ঘটতে তোমার যে টাইম লাগবে সেটা হবে 602, কিন্তু এককটা কি হবে বলো তো? সেকেন্ড, মিনিট না ঘন্টা? এককটা কি দিবা? আচ্ছা, আমাকে যাই যাই বলো, অনেকেই ঠিক বলছো। এটা বেশি কারণটা হচ্ছে দেখো, এখানে পার সেকেন্ড বলা ছিল না, তার মানে উত্তরটা হবে এত সেকেন্ড। আর যদি প্রশ্নে এখানে পার সেকেন্ড না বলে বলতো পার আওয়ার, যদি বলতো পার আওয়ার, তাইলে আমার উত্তরটা হইতো ঘন্টা। ঠিক আছে, তুমি অলওয়েজ খেয়াল করবা ওইখানে কোন এককে দেওয়া আছে, ওই একক দেখে মান বসাবা। আমাকে পার সেকেন্ড বলছে, আমি সেকেন্ডে অঙ্কটা করে ফেলছি। সবাই বলো তো, এই অঙ্কটা কি খুবই সোজা অঙ্ক না? জাস্ট ক্যালকুলেটর বসাবা, ঠাস ঠাস করে অঙ্ক হয়ে যাবে, শেষ, সিম্পল অঙ্ক। চলো আরেকটা অঙ্ক করা যাক। এবার অন্য টাইপের অঙ্কে যাওয়ার আগে একটা স্পেশাল জিনিস সঙ্গে বুঝাবো, সেটা হচ্ছে অর্ধায়ু। অর্ধায়ু কথার মানে কি? সবাই একটু ধৈর্য ধরে শুনো, তোমরা পারবা, জাস্ট একটু ধৈর্য রাখো। তাহলে আমি শুরু করব এন নট, বা বলতে পারো 100% নিয়ে আমি কাজ করা শুরু করব। আমার মূল্য কমতেছে কমতেছে কমতেছে, কমতে কমতে কোনো একদিন দেখা যাবে 50% হয়ে গেছে, মানে এন নট অর্ধেক হয়ে গেছে এন নট বাই 2। তাহলে এই এন নট বাই 2 হওয়ার জন্য আমার যে টাইমটা লাগলো, সেই টাইমটাকে আমি এক্স অক্ষে মার্ক করলাম। তাহলে এই টাইমটাকেই বলা হবে অর্ধায়ু। অর্থাৎ তুমি যতটুকু নিয়ে শুরু করবা, ঠিক তার অর্ধেক হইতে যতটুকু সময় লাগবে সেটা হবে অর্ধায়ু। বুঝতে পারলাম? তাহলে তুমি যে বলতে ভাইয়া আমি 100 গ্রাম দিয়ে শুরু করব না, আমি 80 গ্রাম দিয়ে শুরু করব, তাহলে বলো তো কত গ্রামে আসলে আমি অর্ধায়ু বলতে পারবো? ধরো তুমি শুরু করলে 80 গ্রাম থেকে, তাহলে যখন 40 গ্রাম হবে সেটাই মানটা এক্স অক্ষে বের করব, সেই মানটাই হবে আমার জন্য অর্ধায়ু। ঠিক একইভাবে এই 50% কি যদি আরো অর্ধেক করি, 25%, তাহলে এই অর্ধেক হওয়ার জন্য যে টাইমটা লাগবে আমি ওইটাকেও বলতে পারি অর্ধায়ু। মানে এই গ্যাপগুলা আজীবনই অর্ধায়ু থাকবে, এই যে এই গ্যাপগুলা আজীবনই অর্ধায়ু, এটাই থেকে যাবে। তাহলে অর্ধায়ু সূত্রটা কি? সুন্দর মতো এখানে দেওয়া আছে। তুমি বলতে পারো ভাইয়া এই সূত্র আবার কোত্থেকে আসলো? আচ্ছা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা আমরা জানি। তাহলে প্রশ্ন মতে তুমি যদি অর্ধায়ু করতে চাও, তোমাকে অর্ধেক করে ফেলতে হবে। তার মানে এন সমান সমান হয়ে যাবে এন নট ডিভাইড বাই 2, যা ছিল তার আমরা অর্ধেক করে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2। কাটাকাটি করলে হাফ সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমার ইটাকে ভালো লাগতেছে না, তাহলে আমি এখানে লন নিয়ে আসি, লন হাফ সমান মাইনাস ল্যামডা টি, ই বাদ হয়ে গেল। বাট আমার ডান দিকের মাইনাসটাকেও ভালো লাগতেছে না, তাহলে লন 2 সমান সমান ল্যামডা টি। এইবার যে আমার একটু ভালো লাগতেছে যে না, এবার চেহারা সুন্দর হয়েছে। কিন্তু একটা মজার কথা বলি, তোমার যেই সময়ে এই ঘটনা ঘটে, মানে এন সমান সমান এন নট বাই 2 হয়, সেটাকে আমি লিখবো টি না, আমি তাকে লিখবো টি হাফ দিয়ে। এই টি হাফ লেখার মানে হচ্ছে যে অর্ধায়ু। তাহলে ফাইনালি টি হাফ সমান সমান কি আসলো? লন 2 ডিভাইড বাই ল্যামডা। ওই যে ল্যামডা মানে ধ্রুবক, ক্ষয় ধ্রুবক বা হার ধ্রুবক, এটাই হচ্ছে সূত্র। আর লন 2 কে ভাঙলে ক্যালকুলেটরে পাওয়া যাবে 0.693। এই প্রুফগুলো আমাদের লাগবে না, মানে পরীক্ষার হলে প্রুফ করার কোনো দরকার নাই, শুধুমাত্র আমরা সূত্রগুলোকে মনে রাখবো যে ভাই এরকম একটা ঘটনা ঘটে। তাহলে চলো তো আমরা একটু অঙ্ক করি, অঙ্ক করে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। একটা ছোট্ট পোল প্রশ্ন চলে আসছে, এ ঢাকা ইউনিভার্সিটি 17-18 এই সালে আসছিল। বাট অঙ্কটা তোমরা করতে গেলে এখন একটু সময় লাগবে, আমি তোমাকে এই অঙ্কটা করে দেই, তোমরা শুধুমাত্র আমাকে দেখে কনফার্ম করো যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা। আসো আমি করে দেই, কিন্তু সবাই একটু ভালো করে খেয়াল করো। বলতেছে যে 14 মিনিট শেষে, মানে যখন টাইম হবে 14 মিনিট, তখন পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে। এই কথার মানে কি? 16 ভাগের 1 ভাগ পড়ে আছে, তাহলে বাকি 15 ভাগ শেষ হয়ে গেছে। তার মানে যা আছে ডিভাইডেড বাই যা নিয়ে শুরু করছিলাম ইজ ইকুয়াল টু 1/16। পোলাপান আমাকে বলো তো, এটা কি বুঝতে পারছো যে এন বাই এন নট সমান 1/16 কেন হলো? যা আছে আর যা নিয়ে শুরু করেছিলাম তাদের অনুপাতটা 1/16। ফাইন, এখন বলছে অর্ধায়ু কত বের করে দাও। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা সবাই সূত্র জানি। তাহলে আমরা পড়ছি টি হাফ সমান সমান লন 2 ডিভাইড বাই ল্যামডা। এখন বলছে হাই হাই, আমার কাছে তো ল্যামডাই নাই, তাহলে আমি কি করব? তাহলে এখন আমরা অঙ্ক করব, আমরা এখন ল্যামডা মানটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে ল্যামডা মানে কিভাবে বের করতে হবে?
আমি জানি নর্মাল সূত্র, n সমান সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা করে ল্যামডাকে বের করা যাবে। তাহলে তুমি যদি এখান থেকে আবার ওই ঘুরায় ফিরায় লন না শুরু করো, n বাই n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তুমি তো জানো এর মানটা কত, এটা হচ্ছে 1/16 সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমার তো ই পছন্দ হচ্ছে না, তাহলে কি করতে হবে, লন নিতে হবে। আবার মাইনাস পছন্দ হয় না, তাহলে ঘুরায় ফেলতে হবে। তাহলে একবারে লিখতে পারি লন 16 সমান সমান ল্যামডা টি। ল্যামডার মান তুমি এখন এখান থেকে সুন্দর মতো বের করতে পারবা। তাহলে ল্যামডা সমান সমান লন 16 ডিভাইডেড বাই কত দিছিল 14 মিনিট। আমি আপাতত 14 মিনিটই রাখলাম। তাহলে আমাকে বলো তো এইবার ক্ষয় ধ্রুবকের এককটা কি ভুলে সেকেন্ড হবে নাকি পার মিনিট হবে? সবাই বলো তো, এই যে ক্ষয় ধ্রুবক এটা এককই পার মিনিট হবে। ঠিক আছে, রাখলাম পার মিনিট। পুরো মানটাকে ধরে এখন যদি আমি আস্তে করে বাম পাশে বসাই দেই, তাহলে টি হাফ সমান সমান চলে আসবে লন 2 ডিভাইডেড বাই লন 16 আর উপরে চলে যাবে 14। এখন ক্যালকুলেটর করলেই তোমার উত্তরটা চলে আসবে 7/2 মিনিট। ঠিক আছে, আমরা সুন্দর একটা 3 মার্কের অঙ্ক করে ফেললাম, ভালো কথা। কিন্তু পরীক্ষার হলে আমি জীবনও এইভাবে অঙ্কটাকে করব না। ঢাকা ভার্সিটি 17-18 সালে এই অঙ্কটা আসছে, এই কথা মানে কি, এটা একটা এমসিকিউ পরীক্ষা, তার মধ্যে নো ক্যালকুলেটর। সো ক্যালকুলেটরও নাই, তোমার এটা এমসিকিউ, তুমি এত অঙ্ক কিভাবে করবা? তোমার কি এত অঙ্ক করতে পারার জায়গা পাবা বা টাইম পাবা? পাবা না তো। তাহলে কি করব? নিঃসন্দেহে একটা শর্টকাট আছে। সো বি ভেরি কেয়ারফুল। এখন আমি কি বলি, একজন বলছো যে ভাইয়া 3.48 আসছে, 7/2 কে ভাগ করে দিলে 3.5 মিনিট। এখন তুমিই বলো তো 3.48 আর 3.5 কোনো পার্থক্য আছে? সেম না? আচ্ছা, তাহলে এখন তোমাকে একটা শর্টকাট শিখাই দিই যে পরীক্ষার হলে কিভাবে তুমি এই অঙ্কটাকে মাত্র এক লাইনে চেক করতে পারবা। সেটা হচ্ছে এইরকম, তোমার কাছে কত অবশিষ্ট পড়ে আছে n/n নট, এটা হচ্ছে 1/16। তাহলে তুমি এটাকে 2 এর পাওয়ার ভাবো। আমাকে বলো তো 2 এর পাওয়ার কত দিলে 16 হয়? একটু চিন্তা করে বলো তো, 2 এর পাওয়ার কত দিলে হয়? 4 দিলে হয়। আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে পাওয়ারটা, এই পাওয়ারকে আমি মার্ক করলাম যে আমার 2 এর পাওয়ার দিতে হইলো 4। তার মানে আমি এখন ডিরেক্টলি বলতে পারবো তাহলে আমার অর্ধায়ু সমান সমান হবে প্রশ্নে যতটুকু টাইম দেওয়া ছিল ডিভাইডেড বাই পাওয়ার। এটা হচ্ছে আমার সূত্র। তাই প্রশ্নে আমাকে দেওয়া ছিল 14 মিনিট, আমি ভাগ করব পাওয়ার 4 দিয়ে, তাহলে কাটাকাটি করলে কত আসে? 7/2। সো অ্যান্সার ইজ সি। তো এখন তোমাকে বলো পরীক্ষায় আসলে এমসিকিউ তুমি কি ব্ল্যাক পেন দিয়ে করবা না ব্লু পেন দিয়ে করবা? আমি হইলে ভাই ব্লু পেন দিয়েই করবো, আমার এত টাইম ওয়েস্ট করার টাইম নেই। আমি ডাইরেক্ট দেখবো 2 এর পাওয়ার কত, যত আসে প্রশ্নে যেই মিনিট ঘন্টা সেকেন্ড ডাইরেক্ট ভাগ দিব, কোনো কথা নাই। আমার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, সো লাস্ট লাইনটি হচ্ছে শর্টকাট, যে অলওয়েজ টি হাফটা হবে টি ডিভাইডেড বাই 2 এর যে পাওয়ারটা ছিল সেইটা। এখন স্যার যদি অতিরিক্ত খাইস্টা মার্কা হয়, স্যার দেখবা এখানে 16 দিবে না, স্যার দিয়ে 15 বা 14, তখন তুমি ধরা খাই যাবা, তখন তো আর 2 টু দি পাওয়ার কাজ করবে না। তখন শর্ত হচ্ছে এটাকে 2 টু দি পাওয়ার সামথিং হইতে হবে, এবং সেই পাওয়ারটা দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে। যে পাওয়ারই বের করতে না পারো মুখে মুখে, তাইলে কিন্তু বাবা কাজ হবে না, তখন তোমাকে পুরো অঙ্কটা ব্ল্যাক পেন দিয়েই সলভ করতে হবে। কিন্তু ঢাকা ভার্সিটি পরীক্ষা যদি আসেই এই অঙ্কটা, তখন তোমাকে এইভাবেই দিবে, কারণ স্যার জানে যে অঙ্কটাকে শর্টকাটে করা যায়। স্যার চেক করবে তুমি শর্টকাটটা জানো কিনা, যে শর্টকাট জানে সে তো পেরে যাবে, আর যে পারবে না সে তো বুঝতেই পারতেছো সময় লাগবে এবং ফলাফল ডিজাস্টার ঘটতেই পারে। সো আলটিমেটলি মেন কথা সবাই মনে হয় বুঝতে পারছি, পাওয়ার না আসলে অঙ্কটাকে ব্ল্যাক পেন দিয়েই করবা, আর পাওয়ার বের করতে পারলে ব্লু পেন দিয়েই করবা। ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, প্রশ্ন স্যাররা বুঝেই দিবে, তোমাকে বেশি ঝামেলায় ফেলবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে যাওয়ার আগে আরেকটা বিষয় আমাকে জানতে হবে, গড় আয়ু বা এভারেজ লাইফ। এটা ডাইরেক্ট সংজ্ঞা, গড় আয়ুকে লেখা হয় টাউ দিয়ে। তোমার যে একটা ধ্রুবক ছিল, ক্ষয় ধ্রুবক বা হার ধ্রুবক বা তেজস্ক্রিয়তার ধ্রুবক, তুমি যে ওই তেজস্ক্রিয় ধ্রুবককে সিম্পলি 1 দিয়ে ভাগ করে দাও, এটাকে বলা হয় গড় আয়ু। এই সাফিন, টর্ক না, টর্ক টাউ দিয়ে লেখা হয়, বাট এটা টর্ক না ভাই, এটা এভারেজ লাইফ বা হচ্ছে গড় আয়ু। মানে এই জায়গায় এই টাউ মানে হচ্ছে গড় আয়ু, আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য না, ল্যামডা মানে হচ্ছে তেজস্ক্রিয়তার ধ্রুবক। হ্যাঁ জানি ফিজিক্সে একই রিপিট করে, কিন্তু একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আর তুমি একটু আগে পড়ে আসছিলা টি হাফ সমান সমান লন 2 ডিভাইড বাই ল্যামডা।
তাহলে আমি যে ল্যামডার পরিবর্তে এই মানটা বসাই দেই যে লন টু ডিভাইডেড বাই টি হাফ, আশা করি কারো কোনো মনে কষ্ট নাই। তখন এভারেজ লাইফ বা তোমার যে গড় আয়ু এটা হয়ে যাচ্ছে, উপরে থাকবে তোমার টি হাফ আর তোমার নিচে চলে আসতেছে লন টু। ঠিক আছে, এই নাও সুন্দর মতো এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে একটা সূত্র। তোমাদেরকে আমি কি ঢাকা ভার্সিটিতে পরীক্ষায় আসে এরকম কোন টেকনিক শিখাই দিব যে লনের অঙ্ক থাকলে কিভাবে করবা? জানতে চাও? যদিও অ্যাডমিশন ক্লাসে পড়াই, বাট তোমাদেরকে আমি অপশন দিলাম, জানতে চাও নাকি? আচ্ছা জানতে চাও, বলা বন্ধু খুব আগ্রহী। ঠিক আছে, আমি দেখাই দিই যে অ্যাডমিশনে আমরা এটা অ্যাপ্লাই করি। যেমন ধরো তোমাকে কোনো কারণে লন 16 এই মানটা জিজ্ঞেস করলো যে বলো তো লন 16 কত, তখন তুমি বলবা হাই হাই আমি কেমনে করব, আমি তো জানি না। না তুমি জানো, একটু মাথা খাটাও। তুমি লন টু ইজ ইকুয়াল টু 0.693, এটা কি তুমি জানো না? এটা কিন্তু আমরা জানি যে এতক্ষণ ধরে কিন্তু আমরা যখন অঙ্ক করতেছিলাম বলতেছিলাম যে লন টু মানে 0.693। এবার চেষ্টা করো জানা মান দিয়ে অজানা মানকে সলভ করতে। তাহলে এই 16কে চাইলে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি না, যে লন 16 মানেই 2 টু দি পাওয়ার 4। এবং আমি জানি লনের ক্যারেক্টার খারাপ, ও কোনো পাওয়ার দেখলেই টান দিয়ে সামনে আনতে পছন্দ করে, 4 ইন্টু লন 2। এই তো আমি বুঝে গেছি ওর ক্যারেক্টার খারাপ আর আমার কাজ হয়ে গেছে। তাহলে লন 2 এর জায়গায় বসায় দাও 0.693। তাহলে এখন দেখো তো এই গুণ করতে কি তোমার কষ্ট হবে? অ্যাকচুয়ালি কষ্ট হবে না। তো তুমি কি করতে পারো, 0.693 কে জাস্ট ভাবার জন্য ভাবতে পারো 4 ইন্টু 0.27, মানে তোমার ভাবতে একটু ইজি হবে। এখন যদি আমার কেউ বলছো যে ভাই 0.27 কে আমি সরি 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 একটু ভুলেছে, এখানে 0.693, তুমি এটাকে চাইলে সিম্পলি 7 চিন্তা করতে পারো, 0.7। এখন কি গুণ করা কোনো ব্যাপার? আর কোনো সমস্যা নাই। তাহলে কত হয়, 4 সাথে 28, তার মানে মানটা মোটামুটি 2.8 এর মতো আসবে, একটু কম হবে 2.7 সামথিং, বাট স্টিল আমি তো কাজ করেই ফেলছি 2.8, তাই না? তাহলে ঢাকা ভার্সিটি এমসিকিউ বা তোমার যে কোনো অ্যাডমিশন টেস্টে এই ব্যাপারটা প্রচুর সময় তোমাকে বাঁচাই দিবে। এইবার কেউ আমাকে চালাকি করে বলো তো, মাইনাস লন 16 এইটার ভ্যালু কত হবে? মাইনাস লন 16 কেউ বলতে পারবা এটার ভ্যালু কত হবে? বা আমি কি চালাকি করব? তুমি ঘুরে ফিরে বলতে পারো যে আচ্ছা ভাই আপনি তো জাস্ট ঘুরে ফিরে মাইনাসের সামনে পাঠাই দিবেন, তাই না? হ্যাঁ, আমি মাইনাসকেই সামনে পাঠাই দিব, লন 16 মানে 2.8, তাহলে মাইনাস মানে -2.8। দেখছো? সো মাইনাসকে তুমি মাথায় কোনো চাপ মোটামুটি লন বের করবো, বুঝে গেছে, মাইনাসে গুলি মারো। আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে একটা অঙ্ক আমি করতে দিই, করো। লন 1/64, বলো এটা কত হবে? সবাই একটু চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো লন 1/64 এইটাকে তুমি কিভাবে করবা? মাথা খাটাও, তোমরা পারবা আমি জানি। চেষ্টা করো 2 এর পাওয়ার দিয়ে কিছু একটা করতে, উত্তর পেয়ে যাবা, একটু বুদ্ধি খাটাও। আচ্ছা ভেরি গুড, শুভ, তারপর হচ্ছে নোমান, অনেকে ধ্রুব, তানজিম, অনেকে হচ্ছে ভেরি গুড ভেরি গুড। এই তো আবার মনের ক্লাস করছো। তাহলে ওই যে লনের ক্যারেক্টার খারাপ, তার মানে 64 পাওয়ার হচ্ছে ইনভার্স, এক টান দিয়ে মাইনাস লন 64। এইবার লন 64 করা তো কোনো ব্যাপার না, 64 কথা মানে কত, 2 টু দি পাওয়ার বের করতে হবে, এটা করলেই হয়ে যাবে। আশা করি তুমি এটা বের করতে পারবা। 2 এর পাওয়ার তুমি যদি সুন্দর মতো 6 দিয়ে দাও, দেখো গুণ করে চলে আসে 64। ঠিক আছে, 2 এর পর 6 দিতে হবে, তাহলে 64। তার মানে লন 64 ইজ ইকুয়াল টু 6 ইন্টু লন 2, তার মানে 6 ইন্টু মোটামুটি 0.7, 6 7 42 মানে 4.2। তার মানে লন 1 ডিভাইডেড বাই 64 মানে মাইনাস লন 64 মানে -4.2। আমি একটু বাড়াই বলছি, অঙ্কটা করলে হয়তো 4.158 এরকম কিছুটা আসবে। বাট দেখো তো তোমরা সবাইকে এখন একটু কনফিডেন্স ফিল করতেছো যে ক্যালকুলেটর ছাড়াও লন করা যায়, করা যায়। তাহলে পরীক্ষায় এই টেকনিক গুলাই আসে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, ঢাকা ভার্সিটি দাও, এটা যে মনে রাখতে পারো জানা মান দিয়ে অজানা মানকে কাউন্টার করব, দ্যাটস ইট, শেষ, ডান। তাহলে আসো ছোট্ট প্রশ্ন করা যাক। এই পোলটা আমি তোমাদেরকে দিব, এতক্ষণ ধরে সব আমি বলছি, এবার তোমাদের আমি বিশ্বাস করে তোমাকে দিতেছি, আমার আবার ডুবাই দিও না।
ঠিক আছে, একটু দাঁড়াও, আমি এটা লঞ্চ করে দেই। লঞ্চ করছি, ঠিক 15 সেকেন্ড টাইম দিব। এটা এক দেখায় বলা যায়, ঠিক 15 সেকেন্ড টাইম দিছি। সবাই আমাকে উত্তর দাও তো, এবং আমি আশা করি তোমরা ম্যাক্সিমামই অঙ্কটা পারবা। আচ্ছা, আমি মাত্র 12 কি 13% ভোট পাইছি, বাকিরা কোথায়? বলা হচ্ছে এই তেজস্ক্রিয় পদার্থের যদি অর্ধ জীবন হয় 3 দিন, মানে টি হাফ সমান 3 হয়, তাহলে এটা ক্ষয় ধ্রুবক কত, মানে ল্যামডা কত হবে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি পোলটা বন্ধ করে দেই। পোলে যদি আমি তো রেজাল্টটা দেখাই, এটা এখানে মিশ্র রেজাল্ট আসছে, বাট মোটামুটি সঠিক উত্তরের দিকেই ভোটটা বেশি ছিল। বাট তারপর দু একটা ভুল হয়ে গেছে, ব্যাপার না, প্রথম প্রথম করতেছো তো, কোনো ব্যাপার না। তাই টি হাফ সমান সমান 3 ডে দেওয়া আছে, এবং দিয়ে বলতেছে ল্যামডা কত বের করো। তাহলে আমরা ডাইরেক্ট সূত্র জানি, টি হাফ সমান সমান লন টু ডিভাইড বাই ল্যামডা। লন টু মানে কত, 0.693। তাহলে কাজ করি, পক্ষান্তর করে দিই, ল্যামডাকে উঠাই দিলাম বাম পাশে, টি হাফকে নামাই দিলাম টেনে এই পাশে। তাহলে 0.693 কে 3 দিয়ে ভাগ করতে হবে। এই যে ক্লাস 5 এর পোলাপান, এখন ভাগ করো। সবাই ভাগ করে আমাকে চ্যাট বক্সে বলো উত্তর কি হবে। যারা ভুল করছো সবাই এখন ভাগ করো। ক্লাস 5-এ এইসব ভাগ শিখে আসছি আমরা। বলো এবার কি হয়, 3-এর নামটা পর ভাই। 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 1 = 3, আর সামনে একটা দশমিক। যদি এটা ভুল করো তোমাদের বাসায় যে মেরে আসবো। 3-এর নামটা ভুলে গেছো পোলাপান। তাহলে 0.231, আর টি দিয়ে ভাগ করে দিছো না, তার মানে কি দিনটা ভাগ হয়ে গেছে, তার মানে এটা অ্যান্সারটা হচ্ছে পার ডে। সো 0.231 পার ডে। এসব পিচ্ছি পিচ্ছি অঙ্কগুলা কিন্তু পরীক্ষায় আসে, বাট ওই যে ভাই ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর নাই, হুদাই চিল্লাইতেছো। চিল্লাইও না, ঠান্ডা হও। ক্যালকুলেটর নাই, উল্টা বাইচা গেছো যে কঠিন অঙ্ক দিবে না, ইজি অঙ্ক দিবে, যোগ বিয়োগ করবা, কাজ শেষ, আর কোনো কথা নাই। ঠিক আছে, তাহলে পোলাপান বুঝতে পারছে। আর অঙ্ক তোমার পারছিলা, দুটো ভুল হইতেই পারে, কোনো ব্যাপার না। একটা অঙ্ক করা যাক, এইটাও বুয়েটের 2017-18 সালে আসছিল, খুবই ইজি অঙ্ক। বুয়েট দেখে লাফ মারো না, হাই হাই বুয়েট বুয়েট, ইজি অঙ্ক। এখানে তেজস্ক্রিয় পদার্থের যে অর্ধায়ু মানে টি হাফ কত দিয়ে রাখছে, বলতেছে 1000 বছর। তোমরা খেয়াল করছো, আমি যখন এই অধ্যায়ের অঙ্ক করতেছি, আমি কিন্তু বছরকে বছর, মিনিটকে মিনিট রেখে দিচ্ছি, আমি ভুলেও সেকেন্ড করতেছি না। মানে দরকার নাই, আগে পুরো অঙ্কটা শেষ করি, তারপর মন চাইলে সেকেন্ড মিনিট করব। বাট অঙ্কের মাঝখানে হাত দিব না, ভয় লাগে, মানে ক্যালকুলেশন ভুল হইতে পারে, তাই আমি করি না। রাখলাম 1000 বছর। এখন বলতেছে যে তেজস্ক্রিয়তায় ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে, তার মানে পড়ে থাকবে 1/10। তাহলে n/n0 = 1/10। তাহলে বলছে যে এটা হইতে কত সময় লাগবে, টাইমটা বের করো, এবং এটার গড় আয়ু কত সেটাও তুমি নির্ণয় করে দাও। তাহলে তুমি ডিরেক্টলি জানো লন n0/n সমান সমান ল্যামডা টি। এবার কিন্তু আমি ডাইরেক্ট একবারে মান বসায় দিছি, কোনো ওয়েট করি নাই, মানে মাইনাস টাইনাসের জন্য কোনো ওয়েট করি নাই। তো এটাতে করতে গেলে প্রবলেমটা কোথায় হচ্ছে, লন 10 সমান সমান ল্যামডা টি, আমার লাগবে টি, কিন্তু আমি তখন ল্যামডা বের করিই নাই। তাহলে আগে ল্যামডা বের করে আসি। কে বের করবো, এটা হচ্ছে তোমার 0.693 ডিভাইডেড বাই টি হাফ। একটু আগে পড়ছি, যদি কেউ বলো ভুলে গেছি মাই দেও ধরা। তাহলে টি হাফ হচ্ছে 0.693 ডিভাইড বাই ল্যামডা। তাহলে পক্ষান্তর করলে বলতে পারি ল্যামডা সমান সমান 0.693 ডিভাইড বাই 1000 পার ইয়ার। এইবার এই ল্যামডার মানটাকে সুন্দর করে এই জায়গায় বসাই দিলেই আমার প্রয়োজনীয় সময় বের হয়ে যাবে। তাহলে টি সমান সমান হচ্ছে লন 10 ডিভাইড বাই ল্যামডা। ল্যামডা কত আসছে 0.693, আর নিচের 1000 চলে গেল উপরে। তাহলে পোলাপান একটু কষ্ট করো, হাতে ক্যালকুলেটরটা নাও, একটু গুতাগুতি করো, করে আমাকে বলো মানটা কত আসে। সব তো কইয়ে দিলাম, লেখাই দিলাম, খালি আমার মানটা কষ্ট করে একটু বলো কত আসে। দেখি আমার করা শেষ অলরেডি, তোমাদের কত মান আসতেছে। ফারহিন বলছো, সানজিদা বলছো, তোহা বলছো, ভেরি গুড। এই বাকিটা কই, ঘুমাই গেছো নাকি? তুমি এখনই প্র্যাকটিস করে ফেলো, পরে দেখা বাসায় যে তোমার আর ভয় লাগবে না যে এগুলা নতুন নতুন লাগবে না, পুরান জিনিস আগেই তো করে আসছো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আগে মানে ল্যামডাটা বের করছো নাকি? এই মানটা কেন বলতেছো আমাকে? আলটিমেটলি একবারে বের করতে হবে না পোলাপান? কি আর বুঝলাম না, বলেন কি লেখে এই পোলাপান, তোমরা কি বের করছো, মানে কোন মানটা বের করছো ডিরেক্টলি, এটা আমাকে বলো একবার। ল্যামডাকে বের করছো নাকি ডাইরেক্ট লাস্ট লাইনটা বের করছো? দেখে তোমার ডাইরেক্ট লাস্ট লাইনটা, ঠিক আছে, ভয় লাগে না, কোনটা বের করছো বুঝি না তো। 3322.63 ইয়ার, হ্যাঁ
এইটা হবে, পাশে ইয়ার লিখে দিবা না, না তো বুঝতেছি না কি বাই করছো, ল্যামডা বাই করছো না টি বাই করছো, বুঝাই কবা না? তাহলে এত বছর শেষ, তাহলে তোমার টিটা বের হয়ে গেছে। এখন ফাইনাল তোমাকে কি করতে হবে, টাউটা বের করতে হবে। তাহলে টাউ এর সূত্র কি ছিল, এইটাও একটু আগে পড়ে আসছি, ল্যামডাকে ধরে উল্টায় দাও, 1/λ, তার মানে 1000কে ভাগ করে দাও 0.693 এটা দিয়ে, করলেই হয়ে যাবে। বলো কত আসে, এরকম হওয়ার কথা 1442.69 ইয়ার, দেখো তো এটা আসে কিনা, এরকমটা আসবে যে তোমার এখানে টাউটা হবে এত ইয়ার আর টিটা হবে এত ইয়ার, দেখো তো মিশে কিনা, এই তো ভেরি গুড, সবার সাথেই মিশে। তুমি যদি এটাকে 1443 বলো তাতেও দোষ নাই, মানে আসলে তেমন পার্থক্য নাই, 1443 ইয়ার এটা বললেও কোনো দোষ নাই। তাহলে বাচ্চারা অঙ্ক করা শিখে গেছে এবং ঠিকঠাক মতো পারলে বুয়েটও চান্স পেয়ে যাবে, ভেরি গুড। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করা যাক, আমিও হয়তোবা একটু তাড়াতাড়ি করতেছি অঙ্কগুলা, তার কারণ এখানে কিন্তু আসলে ভেজাল নাই। যদি কারো ভেজাল থেকে থাকে আমাকে বলতে পারো যে ভাই এই জায়গাটা বুঝি নাই, কেউ কি আসো, থাকলে এখনই বলতে পারো। যদি এইভাবে আগাইতে পারো তাহলে বুয়েট হোক ঢাকা ইউনিভার্সিটি হোক সব জায়গায় চান্স পেয়ে যাবা। নসীন বলছো যে ভাইয়া 3602 আসছিল, একটু তুমি ক্যালকুলেটারে আবার ঠিক মতো ডিভাইড করো, মেবি কোথাও উল্টা পাল্টা হয়ে গেছে। গড় আয়ু করার সময় জাস্ট 1/λ করতে হবে, আর কিচ্ছু না। এই অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এটা ক্যালকুলেটর ছাড়া করতে গেলে ভয় পেয়ে যাবা, মানে অনেক সময় লাগবে, কোনো দরকার নেই, এটা বুয়েটের অঙ্ক, সো ক্যালকুলেটর দিয়েই করব। আসো আরেকটা অঙ্ক করি। প্রশ্নে বসে আমার যে রেডন তার যে অর্ধায়ু সেটা হচ্ছে 1000 বছর, টি হাফ সমান সমান 1000 বছর। বলতেছে কত বছর পরে 64 গ্রাম রেডন 48 গ্রাম ভর হারাবে, প্রথম ম্যাথ। আর দ্বিতীয় ম্যাথে বলতেছে শুধুমাত্র 1 গ্রাম অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম ম্যাথের ক্লু আর দ্বিতীয় ম্যাথের ক্লু আমি দুই পাশে লিখতেছি। প্রথমে কি বলছে, 48 গ্রাম ভর হারায় যাবে, তাহলে থাকবে কত, শুরু করছিলাম 64 দিয়ে, কমে যাবে 48, তাহলে বিয়োগ করে দিলেই এই মুহূর্তে অবশিষ্ট কতটুকু থাকবে এটা বের হয়ে যাবে। তার মানে আমার কাছে পড়ে থাকবে আর মাত্র 16 গ্রাম। আর দ্বিতীয় কি বলছে, পড়ে থাকবে মাত্র 1 গ্রাম, তার মানে এন মানে 1 গ্রাম। অলওয়েজ আমরা কতটুকু অবশিষ্ট থাকবে এটাই দেখবো। তাহলে আমি যদি বলি এখন এন বাই এন নট, এখান থেকে যদি বলি এন হচ্ছে 16, এন নট হচ্ছে 64, তাহলে কত হয় 464, মানে 1/4। আর দ্বিতীয় অঙ্কটার জন্য এন বাই এন নট হচ্ছে তোমার, শুরুতে কত ছিল 64, পরে কত হয়েছে 1, তাহলে 1/64। তাহলে অঙ্কটাকে আসো আমরা শর্টকাটে করে ফেলি, তাহলে 1/2 টু দি পাওয়ার কত, আর এটাকে বলবো 1/2 কত। আমাকে বলো সবাই চ্যাট বক্সে কোনটার পাওয়ার কত হবে। 2 এর পাওয়ার 2 দিলেই 4, আর 2 এর পাওয়ার কত দিলে 64, এটা একটু আগে শিখে আসছিলাম যে 2 এর পাওয়ার 6 দিলেই হয় 64। তাহলে আমরা একটা শর্টকাট শিখে আসছিলাম না, যে শর্টকাটটা ছিল ডিরেক্টলি টি হাফ তোমার বের করা যায় বা কত টাইম লাগবে নির্ণয় করা যায়, দেখাইছিলাম কিন্তু। তাহলে আসো সবাই আমরা ডিরেক্টলি এখন ওই শর্টকাটটা বসে দিই। তুমি চাইলে বাসায় অঙ্ক করতেই পারো, আমার তাতে কোনো সমস্যা নাই। তাহলে টি হাফ সমান সমান টি ডিভাইডেড বাই তোমার ওই যে যে পাওয়ার, তুই সেটা ইউজ করবা। এই যে একটু আগে করাইছিলাম, ওই জানি করলাম, এই যে এই অঙ্কটা করে আসলাম যে টি হাফ সমান সমান টি ডিভাইড বাই পাওয়ার। তাহলে এখন আমরা এই শর্টকাটটা দিয়ে অঙ্কটা করে ফেলি, এই যে এইখানে। তাহলে এখন মান বসাও, তোমার কি বের করতে বসে, টি বের করতে বসে, তাহলে এবার পাওয়ার দিয়ে অ্যাকচুয়ালি গুণ করতে হবে, এর আগে ভাগ করছিলাম। তাহলে প্রথম অঙ্কের জন্য টি কত আসবে, এখানে পাওয়ারটা তোমার হচ্ছে 2, তাহলে 2 এর সাথে গুণ করতে হবে 1000 বা 2000 বছর। আর এই সেকেন্ড অঙ্ক যে কি করতে হবে, পাওয়ার হচ্ছে 6, 6 এর সাথে গুণ করতে হবে 1000, তার মানে 6000 বছর। আমি তোমাকে শর্টকাটে করে দিলাম, তোমাদের জন্য বাসায় আমি একটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এই সেম ম্যাথটাকে বড় করে সলভ করবা, এই সেম ম্যাথটাকে বড় করে মানে অ্যাকচুয়াল সূত্র দিয়ে সলভ করবা, এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এবং করে দেখবা এই মানগুলো ম্যাচ করে কিনা। প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস, উত্তর তো আমি বলেই দিলাম, এটুক তো বিশ্বাস করতে পারি যে তোমরা বাসায় করবা নাকি, এটা তো বিশ্বাস করাই যায় তোমাকে। আর আমি যে করলাম এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, মানে বুয়েট পরীক্ষার জন্য, ঠাস ঠাস করে জাস্ট করে ফেলবা, কোনো কথা নাই, ওয়েটই করবা না। ভেরি গুড। আচ্ছা, একটা পোল প্রশ্ন আসছে, এবার আমি ট্রাস্ট করলাম যে তোমরা এই আমাকে পোল প্রশ্নের উত্তর দিতে পারবা। গনে গনে 15 সেকেন্ড সময় দিব, একদম 15 সেকেন্ড। এইবার যদি না পারছো পোলাপান, বাসায় যায় মারবো, সিরিয়াসলি এবার বাসায় যায় মারবো। একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে বের করতে বসে অর্ধায়ু কত, বি কেয়ারফুল, অর্ধায়ু কত মানে কবে অর্ধেক হবে এটা বের করতে বসে। তো খেয়াল করো,
শুরু করছো কত দিয়ে? 10⁸ দিয়ে। অর্ধেক কখন হবে? যখন তোমার 10⁸টা সিম্পলি অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, বি কেয়ারফুল, বুঝে শুনে আগায়ও, এখন কিন্তু একদম ধরা খেয়ে যাবা। এই জায়গাটা একটা মজার জিনিস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পোলটা বন্ধ করে দেই। এইখানে একটা মিশ্র উত্তর পাইছি। ঠিক আছে, বাচ্চারা ভুল করতে পারে, মাফ করে দিলাম। তাহলে আমার কি লাগবে? n0/2 বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো তো, 1/2 × 10⁸ সবাই ক্যালকুলেটারে করো, 1/2 × 10⁸ বলো কত আসে, সবাই বলো, ক্যালকুলেটারে করো, দেখো 10⁸ কে অর্ধেক করলে কত আসে, ক্যালকুলেটারে করো। তখন তোমার আসবে 5 × 10⁷, এই মানটা আসবে। যারা ভুলে বলছো 10⁴, এইটা তোমাকে ভুল করানোর জন্যই দিছিলাম। 10⁸ আর 10⁴ কে যদি ডিভাইড করো, তাহলে পড়ে থাকে 10⁴, নট হাফ বা নট 2। এটা তোমাকে ভুল করানোর জন্য দিছি, যে তাড়াহুড়ায় তুমি ভুলটা করে বসবা। ঠিক আছে, চালাকি, একটু চালাকি করো। তাহলে এখন দেখো তো, এই লাইনটা এক্স অক্ষের মানটাকে কত বলতেছে? এই মানটা 1 বলতেছে। সো উত্তর হবে 1 ইয়ার। দেখছো কি সোজা জিনিস, বাট চোখ এড়ায় যায়। অ্যাডমিশনে এইটাই হয়, তাড়াহুড়া তাড়াহুড়া, যে পাওয়ার 8 কে অর্ধেক করবো মানে পাওয়ার 4। ওরে ভাই, পাওয়ার 8 না, পুরা মানটারে অর্ধেক কর। বোঝা গেল? স্যাররা এরকম চালাকি করবে অ্যাডমিশন টেস্টে। বি কেয়ারফুল, শিখাই দিচ্ছি বারবার, বি কেয়ারফুল। যা দেখবা বিশ্বাস করবা না, লজিক্যালি আগাবা। সো আশা করি উত্তরটা বুঝা গেছে। ঠিক আছে, যারা পারি নাই কোনো সমস্যা নাই, দিছি তো এই জন্যই যে তুমি শিখবা। তো নাও, কোনো বকা দিব না, ছোট মানুষ, ছেড়ে দিলাম, কিন্তু মেইন পরীক্ষায় ভুল করলে শিওর মাইর খাবা। আচ্ছা, তাহলে তোমাদের জন্য এখন লাস্ট পার্টটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন। খুবই সিম্পল কথা, ফিশন আর ফিউশন এই কথা মানে কি? তো বেসিক্যালি হচ্ছে, তুমি দেখো একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস আছে, একটা নিউট্রন দিয়ে ধাক্কা মারছি। ধাক্কা মারলে এই নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যায় এবং এটা ভেঙে যাবে। যখন ভেঙে যাবে, এই ইউরেনিয়ামটা ভেঙে ক্রিপ্টোনিয়াম, বেরিয়াম, নিউট্রন অনেক কিছু উৎপন্ন করে। সো বেসিক্যালি তুমি একটা নিউট্রন দিয়ে ধাক্কা মেরে আরো অনেকগুলো মৌল তৈরি করতেছো এবং আরো অনেকগুলো নিউট্রন তৈরি করতেছো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এইটাই হয়, যে তুমি একবার ধাক্কা মারবা এবং তারপর ধাক্কা খাইতেই থাকবে খাইতেই থাকবে এবং আরো ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে। মানে একটা চেইন রিয়াকশন হবে, থামবেই না, হইতেই থাকবে হইতেই থাকবে, এবং তখন একটা শক্তি নির্গত হবে। ওই শক্তি দিয়ে আসলে আমরা কাজ ইউজ করব, যে কোনো কিছু করতে পারি। তো দেখো তো, এই ফিউশন কথা মানে কি? ফিউশন কথা মানে হচ্ছে বেসিক্যালি মিলিত হওয়া, মানে কম্বাইন্ড হয়ে যাওয়া। খেয়াল করো, একটা ডিউটেরিয়াম এবং একটা ট্রিটিয়াম আসলো, মিলিত হলো, মিলিত হয়ে একটা হিলিয়াম হইলো, একটা নিউট্রন হইলো। তো কিন্তু বুঝতে পারতেছ, দেখো এখানে একটা নিউট্রন এবং একটা প্রোটন, এইখানে দুইটা নিউট্রন এবং একটা প্রোটন, এরা মিলিত হয়ে কি হইলো? মিলিত হয়ে দুইটা নিউট্রন এবং দুইটা প্রোটন দিয়ে একটা হিলিয়াম হয়ে গেল, এবং যে একটা এক্সট্রা নিউট্রন ওইটা বের হয়ে গেছে, এবং তার সাথে কিছু এনার্জিও বের হয়ে গেছে। সো বেসিক কথা হচ্ছে, দুইটা মিলে যখন একটা নতুন করে বন্ধন গঠিত হয়, তখন কি একটু এনার্জি ছেড়ে দেয় না? আমরা কিন্তু কেমিস্ট্রি পড়ছি, বন্ধন যখন গঠন হয় তখন এনার্জি রিলিজ হয়, পড়ছিলাম না? চ্যাট বক্সে বলো তো, পড়ছি কিন্তু। তাহলে এইটাই, আর কিচ্ছু না ভাই, সিম্পল কথা, শুধু নামটা হচ্ছে ফিউশন, আর কিচ্ছু না। তাহলে এখন আমরা দুইটা ছোট্ট ছোট্ট এমসিকিউ প্রবলেম সলভ করে ফেলি। কিভাবে করবো টেকনিক আগেই শিখেছি। নিচে 1 আর 9, তাহলে 9 একে 10, 8 তুমি দিয়ে দিছো, তাহলে একটা 2 রাখো। উপরে 19 আর একে 20, 16 ইউজ করে ফেলছো, তাহলে উপরে 4 দিয়ে দাও। তার মানে এটা আসলে হিলিয়াম, আননোনটা হচ্ছে হিলিয়াম। ঠিক একইভাবে এখানে 12 আছে আর এখানে 11, তাহলে তোমার এখানে একটা 1 যোগ করতে হবে, তাই না? কিন্তু বি কেয়ারফুল, এটা আলফা পার্টিকেল অলরেডি বলে দিছে। তার মানে এই আলফা পার্টিকেল 4, 2 হিলিয়াম, আর সোডিয়াম কত? 22, 11 সোডিয়াম। এবার যোগ করো, তাহলে 4 এবং 22 যোগ করলে 26, 25 তো হয়ে গেছে। তাহলে উপরে একটা 1 মিসিং আছে, এই যে 25, 1 তাহলে মিসিং। আর নিচে কত থাকবে? 11 2 যোগ করলে কত হয়? 13। এখানে আছে 12, তাহলে তোমার আর জাস্ট একটা মিসিং, তাহলে তুমি এটা দিয়ে দাও 1। আমি তোমাকে বলতে পারবা যে এই 1 1 আবার কে? সিম্পলি হাইড্রোজেন। 1 হচ্ছে হাইড্রোজেন। খুব সিম্পল যোগ বিয়োগ অঙ্ক। যদি কেউ বলো যোগ বিয়োগ পারি না ভাই, তাহলে আমি আমার মাথার চুল ছিঁড়ে ফেলবো, আর কোনো অপশন নাই। সিম্পল যোগ বিয়োগ। যাক, দুষ্টামি করলাম, তোমরা পারবা, কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। বুয়েটের 18-19 সালে আসছিল, খুবই সোজা সিম্পল একটা ম্যাথ। তাহলে আমি করে ফেলি, তোমরা সবাই এখন সুন্দর করে তাকায় থাকো। তাহলে একটু আগে যে তোমার একটা এই যে হোয়াট ছিল, এই হোয়াটের উত্তরটা হচ্ছে হাইড্রোজেন।
আর কিছু না। এটি আমাদের লাস্ট ম্যাথ। তারপর তোমাদের কিছু হোমওয়ার্ক প্রবলেম আছে, এটা আমাদের লাস্ট ম্যাথ। সবাই একটু ধৈর্য ধরো। তাহলে বলতেছে তোমাকে একটা পারমাণবিক চুল্লি দেওয়া আছে যার দক্ষতা 10% আর ক্ষমতা হচ্ছে 1000 মিলিওয়াট। তার মানে ও অ্যাকচুয়ালি আমাকে কখনোই পুরাপুরি কাজ করে দিবে না। তাহলে আমাকে কতটুকু আউটপুট দিবে, মানে কতটুকু পাওয়ার আউটপুট দিবে? যেহেতু মাত্র 10% দিবে, 10 ডিভাইড বাই 100 ইন্টু দেওয়ার কথা ছিল 1000, তাহলে ও আমাকে মাত্র এতটুকু আউটপুট পাওয়ার দিবে। যদি সুন্দর করে লিখতে চাও, সুন্দর করে লিখতে পারো 100 ইন্টু 10⁶ ওয়াট, মানে মেগা মানে 10⁶, এটাও আমাকে দিবে। এটা না ক্ষমতা, এই আমার আউটপুটটা ক্ষমতা। খুব ভালো কথা। তো ও যখন একটা বিক্রিয়া ঘটায়, প্রতি বিক্রিয়ায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এই পরিমাণের ও শক্তি বের করতে পারে। তুমি চাচ্ছ 10 বছর ধরে এই বিক্রিয়া চালায় যাবা। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো তো, নর্মালি তোমাকে ওজি বলে 10 বছরে টোটাল তোমার কতটুকু এনার্জি লাগবে। তো ব্যাপারটা হচ্ছে 10 বছর, এটা আমাকে হিসাব করতে হবে। 10 বছর, 1 বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। তার মানে 10 বছর সমান সমান এতগুলা সেকেন্ড না? 10 বছর, 365 দিন, 24 ঘন্টা, 60 মিনিট এবং 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 বছরে আমার যত সেকেন্ড হয় এটা হচ্ছে আমার টোটাল টাইম। এই টোটাল টাইমটাকে তুমি এখন কত দিয়ে গুণ করতে চাও? তুমি এখন গুণ করবা এই টোটাল পাওয়ারটাকে, সেটা হচ্ছে যে তোমার একটা নর্মাল ফিউশনে কতটুকু এনার্জি হয় তার সাথে গুণ করতে হবে। তাই খেয়াল করে দেখো তো, একটা ফিউশন প্রক্রিয়ায়, এই যে একটা ফিউশন প্রক্রিয়ায় কতটুকু তুমি এনার্জি পাও? তুমি পাও 200 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 200 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। কিন্তু ইলেকট্রন ভোল্ট রাখা যাবে না, এটাকে জুলে কনভার্ট করতে হবে। কিভাবে করব? 1.6 10⁻⁻19 এত জুল। তাহলে একটা বিক্রিয়া থেকেই আমি এত পরিমাণে জুল এনার্জি পাচ্ছি। কত যোগ বিয়োগ করলে আসবে? 3.2 10⁻11 জুল। আমি একটা বিক্রিয়া থেকেই এতটুকু এনার্জি পেয়ে যাচ্ছি, একটা বিক্রিয়াতেই। আর তোমার টোটাল 10 বছরের জন্য কতটুকু লাগবে? তাই 10 বছরের জন্য লাগবে, এইটা হচ্ছে তোমার টাইম। তাই টোটাল আমার এনার্জি ডাব্লিউ সমান কি হবে? পি আউটপুট ইনটু টাইম। আউটপুট কত? তোমার আউটপুট ছিল 100 ইন্টু 10⁶। এই পুরো বিষয়টাকে টাইম দিয়ে গুণ করতে হবে, মানে আমার রিয়াক্টের 10 বছর ধরে কত এনার্জি আমার লাগবে। তাহলে যদি আমি এটাকে গুণ করে দেই, মানটা চলে আসবে 3.1536 পাওয়ার 16 জুল। তার মানে আমার মেশিন থেকে 10% যে কর্মদক্ষতা আমি সেখান থেকে বের করলাম, এই মেশিনটাকে 10 বছর চালাইতে আমার এত পরিমাণের জুল, এই পরিমাণের জুলের আমার এনার্জি লাগবে। আর প্রত্যেকটা বিক্রিয়াতেই, একটা বিক্রিয়াতেই আমার এনার্জি আসে 3.2 ইন্টু 10⁻⁻11। তাই প্রশ্ন হচ্ছে কতগুলো ইউরেনিয়াম দরকার? তাহলে সিম্পলি দেখো, টোটাল এনার্জিকে একটা বিক্রিয়ার এনার্জি দিয়ে ভাগ করলে হবে না? টোটাল লাগবে আমার ডাব্লু পরিমাণের এনার্জি 10 বছরে। আর একটা ফিউশন থেকে যত এনার্জি পাই এটা দিয়ে ভাগ করে দিব। তাই তুমি যদি ভাগ করে দাও তাহলে কি থাকবে? 3.1536 ইন্টু 10⁻16। এটাকে ভাগ করে দিতে হবে একটা ফিউশনে কত এনার্জি পাওয়া যায়, 3.2 ⁻⁻11। তাহলে কাটাকাটি করলে এখান থেকে সুন্দর মতো আমার চলে আসতেছে 9.855 ইন্টু 10⁻26 অ্যাটমস। আমার এতগুলো করে ইউরেনিয়াম লাগবে। কিন্তু বলছে এখন তোমাকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা এত, তাহলে আমি চাইলে কত মোল লাগবে সেটাও কিন্তু আমি চাইলে এখান থেকে সুন্দর মতো বের করে ফেলতে পারি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ করে দিলেই আমি এখান থেকে বলতে পারি তার মানে 1636.23 মোল। মানে তুমি চাইলে কতগুলো অ্যাটম লাগবে এটাও বলতে পারো, অথবা কত মোল লাগবে এটাও বের করতে পারো। আমি পুরো ম্যাথটা আরেকবার বুঝাই দিই। এই ম্যাথটা কিন্তু হুট করে মানে বোঝা যায় না প্রবলেমটা কি। ব্যাপারটা হচ্ছে তোমার এই যে মেশিনটা, এই মেশিনের ভিতরে একটা রিয়াকশন হয়, সেই রিয়াকশনে উৎপন্ন হয় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে ফিউশন বিক্রিয়া থেকে আমি যেই এনার্জি পাবো সেটা হচ্ছে 3.2 ⁻⁻11 জুল। এটা আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে। এখন তুমি যে চুল্লিটা ইউজ করতেছো বা রিয়াক্টরটা ইউজ করতেছো, ওই রিয়াক্টর একবারে মাত্র 10% আউটপুট দিতে পারে, মানে এটা খুবই কি বলবো কাজের না। তাহলে ওর নর্মাল ক্ষমতা হচ্ছে 1000 মেগাওয়াট, বাট ও আমাকে আউটপুট কত দিবে?
এই 1000 মেগাওয়াটের মাত্র 10% দিবে। তাহলে 10% দিলে কত হয়? এত ওয়াট হয়। মানে এই ইঞ্জিনটা বা এই রিঅ্যাক্টর আমাকে এতটুকু আউটপুট দিতে পারে। আমি কত বছর ধরে চালাবো? আমি এটাকে 10 বছর ধরে চালাবো। তাহলে কৃত কাজের মান তুমি যে নির্ণয় করতে চাও, সূত্র পড়ছো না? ডাব্লু সমান সমান পিটি। ওই যে ইলেকট্রিক বিল বের করতাম, মনে আছে? ইলেকট্রিক বিল বের করতাম যে ডাব্লু সমান সমান পিটি। তাহলে এই পি মানে হচ্ছে তোমার আউটপুট। আর তুমি কত বছর ধরে চালাবা? তুমি এটাকে 10 বছর ধরে চালাবা। তাহলে 10 বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল টাইম, তুমি যত দিন ধরে চালাবা। আর তোমার আউটপুটটা কত? 100 × পাওয়ার 6। তাহলে এই পাওয়ার এবং টাইমকে গুণ করলেই আমি পেয়ে যাচ্ছি যে আমার এই ইঞ্জিনটাকে 10 বছর ধরে তুমি যদি চালাও, তাহলে কতটুকু এনার্জি তুমি ফাইনালি এখান থেকে পাবা। তুমি এতটুকু এনার্জি এই জায়গা থেকে পাবা। এটা কি বুঝতে পারছো? যে মেশিনের কর্মদক্ষতাকে মেশিনের সময় দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাব মেশিন দ্বারা কৃত কাজ। তার মানে টোটাল আমার এতটুকু শক্তি দরকার, এবং তুমি একটা ফিউশন প্রক্রিয়ায় এনার্জি পাবা এত। তাহলে টোটাল তোমার যতটুকু এনার্জি লাগবে 10 বছরে, এটাকে কি দিয়ে ডিভাইড করবা? ডিভাইড করবা তোমার নর্মাল একটা ইউরেনিয়াম 235 গ্রামের, সেটা দিয়ে কতটুকু এনার্জি হয়, 3.2 × 1011। তাহলে ভাগ করলেই বুঝে গেলাম আমার টোটাল যে ইউ বা ইউরেনিয়াম লাগবে এতগুলো। তাহলে এতগুলো হচ্ছে আমার অ্যাটম। তুমি চাইলে আবার এটাকে মোল সংখ্যায় কনভার্ট করতে পারো। কিভাবে? এই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ডিভাইড করলেই তোমার এতগুলো মোল লাগবে। তোমার অ্যান্সারটা দুইটাই, এতগুলো অ্যাটম লাগবে বা এতগুলো মোল লাগবে। এবার বোঝা গেল? তোমাকে বলছে একটা কলমের দাম 200 টাকা, আর তুমি যদি 10 বছর ধরে খাতা কলম লিখতে চাও, তাহলে তোমার কতগুলো কলম কিনতে হবে। কি এখন বুঝছো? টোটাল কৃত কাজকে একটা বিক্রিয়ার কাজ দিয়ে ভাগ করে দিছি, তাহলে টোটাল কতগুলো তোমার ইউনিয়ন লাগবে। ওই মানে ওয়ার্ড গুলো কেমন কেমন জানি। যদি কারো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। একজন বলছে ভাইয়া কেন আমি সেকেন্ডে নিলাম, তার